পুরোপুরি ডিফারেন্ট। একটা মেয়ে মানুষ রাতের বেলা কি কাজ করো, কি এমন কাজ যেটা রাতের বেলা করতে হয়? এবং আমাকে ধরে নেওয়া হয়েছিল আমি প্রচন্ড বেয়াদব একটা মেয়ে, কারণ সম্পর্কের ব্যাপারটা তখন মোটামুটি সবাই জানছিল। এই সময়টাতে এটাই হয় যে মানে কোনো মেয়ের রিলেশনশিপ থাকা মানে হচ্ছে এই এজে মেয়েটা উচ্ছন্নে চলে গেছে এন্ড শি ইজ আউট অফ কন্ট্রোল, এবং ফ্যামিলি থেকে বিয়ে দিতে চাচ্ছে, সে বিয়ে করছে না। পাশের বাসায় মানে আমাদের ওই যে বাঁধের নিচেই টেইলর ছিল, তো মা ওই পুরাতন কাপড়গুলো কেটে কেটে আমার জন্য। তুমি বুঝো কি করতেছো, তুমি বললে আমি ছাড়বো, কিন্তু বুঝো বাচ্চা একটা আসতেছে, কি করবা? হি ট্রাস্ট ইউ? হ্যাঁ, অফ কোর্স। ওয়াও। এই জায়গা থেকে সে বারবার বলছিল বুঝাম, বলছে আমি বুঝাই বলতেছি ছাড়ো, কোনো সমস্যা নাই, তুমি চিন্তা করো না, যা আছে কপালে দেখা যাবে। কারণ ওই যে মনে আছে যখন বলেছিলাম যে 20 দিন থাকার কথা বলে এন্ট্রি করেছিলাম একটা বাসায়, জানতাম না তখনও কি হবে। ঠিক এইভাবে আমি চ্যালেঞ্জ নিয়েছি, কি হবে পরে দেখা যাবে, আগে ছাড়ো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, ভালো আছেন আশা করি। সবসময়ের মতো শুভকামনা জানিয়ে শুরু করছি। আপনাদের পরিচয় করিয়ে দিই এবং ধারাবাহিকভাবে তার পুরো জীবনটা এখানে উপস্থাপন করার চেষ্টা করি। নামটা একটু বলতে হবে নিজের মুখে। আমি মৌনতা আলম। সো মৌনতা, বয়স কত এখন, যদি বলতে কোনো সমস্যা না থাকে? 32। আচ্ছা, 32 বছর। জন্ম জেলা? আমার জন্ম খুব বিখ্যাত একটা স্থানে, এবং এই স্থানটির নাম হচ্ছে চিলমারি, এবং আব্বা সেখানকার হচ্ছে খুব পপুলার একজন মানুষ ছিলেন, সমাজসেবক ছিলেন। পপুলার বলতে? কারণ উনি আমাদের যে রমনা ইউনিয়ন আছে সেই ইউনিয়নে প্রায় 4 বার উনি হচ্ছেন ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। উপজেলা চেয়ারম্যান হিসেবে ছিলেন? উপজেলা না, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। ওকে। এবং উনি কিন্তু একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। যে বাবার এই জনপ্রিয়তা দেখেই আসলে বড় হয়েছে, এতটা জনপ্রিয় ছিলেন বাবা। এবং উনি যে পরপর 4 বার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন, আসলে বলার মতো কিন্তু ওনার যেটা থাকে না যে ফাইন্যান্সিয়ালি খুব ভালো একটা অবস্থানে থাকা, সেটা কিন্তু বাবা কখনোই করতে পারেননি। ওকে, সো আপনারা হচ্ছেন এক ভাই এক বোন? 2 বোন 1 ভাই। 2 বোন 1 ভাই। আপনি বড়? আমি সবার ছোট। ওকে। আমার বড় বোন আমার থেকে প্রায় 18 বছরের বড়, এবং ভাই আমার থেকে এরকম 8 বছর, 7 থেকে 8 বছরের সিনিয়র হবে। তো মজার বিষয় যেটা হচ্ছে যে আমরা জয়েন্ট ফ্যামিলি ছিলাম। তো আমাদের যেটা হচ্ছে যে বাবারা 3 ভাই থাকতেন আমাদের গ্রামে, যেহেতু বলেছিলাম বাবারা 7 ভাই ছিলেন, বাকিরা বিভিন্ন জায়গায় থাকতেন। 3 ভাই মানে আমার 3 চাচা, আব্বা সহ আরো 2 জন থাকতেন হচ্ছে আমাদের গ্রামে। আমাদের একই উঠানে 3টা ফ্যামিলি, আলাদা আলাদা আমরা থাকতাম একই উঠানের ভিতরে। তো আমাদের আসলে বলতে গেলে আমরা থাকতাম টিনের 2টা রুমের মধ্যে, টিনের ঘর ছিল আমাদের। তো আমার খুব মনে পড়ে যে বৃষ্টি হতো, তো বৃষ্টির সময় প্রায় সময় হচ্ছে আমরা উঠোনে খেলতাম, বৃষ্টির পানি পড়তো, তো পানির মধ্যে না ছোট ছোট মাছ যেত, ঠিক আছে, ছোট ছোট। তো আমি প্রায় সময় এরকম, আমি আমার চাচাতো ভাই আমরা উঠোনের মধ্যে হচ্ছে খেলার ফাঁকে ফাঁকে এরকম মাছ ধরে নিয়ে আসতাম, ছোট ছোট মাছ। তো নিয়ে এসে আম্মাকে দিতাম। তো ওই আমাদের 2টা যে রুম, যেটা বললাম যে টিনের যে বাড়িটা ছিল, ওটার পাশেই হচ্ছে আমাদের খুব সুন্দর ছাউনি দেওয়া একটা রান্নাঘর ছিল। একদম মানে জানালা থেকে উকি মারলেই হচ্ছে রান্নাঘরটা দেখা যেত। তা আম্মা কি করতো, ওই মাছ ছোট ছোট, ওইটাকে আমাদের দেশে মানে আমাদের গ্রামে বলে ডারকা মাছ। তো সেই মাছের আবার ছোট ছোট ডিম হতো পেটের ভিতরে, ঠিক আছে। তো মা যেটা করতেন, একদম মচমচে তেলের মধ্যে গরম মাছ ভেজে, গরম ভাত, আর হচ্ছে আমাদের বাসার সামনে উঠোন মানে বাঁধ ছিল, বাঁধের রাস্তা, তো সেটার পিছনেই হচ্ছে নিম্ন আয়ের মধ্যবিত্ত আয়ের অনেক মানুষজন থাকতেন। তো ওইখানেই হচ্ছে আমার আরেকজন ফ্যামিলি মানে আমাদের পারিবারিক মানে রিলেশনেরই একজন, যাকে আমরা হচ্ছে জেঠি আম্মা বলতাম। জেঠি আম্মা তার পরিবার নিয়ে থাকতেন, তো তারা ঘি বানাতেন, মাখন বানাতেন, ঠিক আছে। মাখন আর হচ্ছে না ঘি, গরম ভাতের সাথে ঘি আর ওই মচমচায় ভাজা মাছ। আমি না মানে ওই স্বাদ এখন পর্যন্ত ভুলতে পারি না। এই যে গরম ধোয়া ওঠা ভাত, কেবল বৃষ্টিতে ভিজে, গোসল শেষ করে ওই গরম ভাত প্লেটের মধ্যে, তার সাথে হচ্ছে ঘি আর ওই ভাজা মাছ দিয়ে খাওয়ার যে একটা স্যাটিসফ্যাকশন, ওইটা অসাধারণ। মা বেঁচে আছে? না, আম্মা নেই। ওইটা খুব ফিল করি। অনেক চেষ্টা করেছি আমি, কিন্তু নিজেও চেষ্টা করেছি অনেক। আমার বাসার ছাদে মাটি চুলা আমি নিয়ে এসেছি, মাটি চুলা সেই টেস্টের জন্য। এটা হয় না, কেন হয় না আমি বলি। এটার সাথে আমাদের বয়স জড়িত, ওই সময়ের মেন্টালিটি জড়িত, ওই সময়ের এনভায়রনমেন্ট জড়িত। কোনোদিনও সম্ভব না।
আম্মা প্রচুর শাকসবজি লাগাতে পছন্দ করতেন। তো আমাদের বাসার পিছনে একটা পুকুর ছিল, পুকুরের পাড় দিয়ে আম্মা মিষ্টি কুমড়া শাকের গাছ লাগাতেন। তো শীতকালে নর্মালি মিষ্টি কুমড়ার ফুল হতো, তা আম্মা যেটা করতেন কি, চাল বেটে ওই যে চালের যে বাটা চাল যেটা, ওইটার মধ্যে মিষ্টি কুমড়ার ফুলটাকে ভেজে গরম মচমচে মিষ্টি কুমড়ার ফুলের ওইটা, গ্রামে যারা বড় হয়েছে তারা খুব আর রিলেট এটার করতে সাথে পারবে। হচ্ছে বউ খুদা বলে আমাদের দেশে এটাকে, ওই যে চালের যে খুদ ছোট ছোট খুদের যে চালের ভাত আর ওই যে মিষ্টি কুমড়ার যে ফুলের বড়া। তো এটা ইউ আমরা মেক মি নস্টালজিক টুডে। মাটির যে কাদা থাকে না, এই মাটির কাদা বলে যে মালসার মতো, আব্বা তো হচ্ছে ওই প্রায় সময় আটরশিতে যেতেন ফরিদপুরে, তো ওইখানে মাটির মালসাতে এরকম খিচুড়ি দিতেন, তো ওই মালসাগুলো নিয়ে ও আসতেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আব্বা নরমালি মালসাতেই খেতেন। ও তা আমরাও এরকম বসে বসে আব্বা দেখা দেখি মালসাতে ওই যে সেই খুদের চালের ভাত, একটু আঠালো আঠালো হয়। হ্যাঁ আছালো আছালো হয় খুদের চালের ভাত, আম্মা আবার ওইটার মধ্যে ইয়ে দিতেন, কি বলে, আস্ত কাঁচামরিচ যেটা নামানোর আগে দিতেন, ওই যে ফ্লেভার, ও রাইট রাইট। সাথে হচ্ছে আপনার মিষ্টি কুমড়োর যে ফুলের বড়া, অসাধারণ খেতে। হ্যাঁ এটা বলে বোঝানোর মতো না, True. ঠিক আছে। তো খুবই মিস সো ইউ হ্যাভ বিউটিফুল মেমরি, বিউটিফুল মেমোরি। ফাইনান্সিয়ালি ওই যে বলি না যে বলার মতো কিছু ছিল না, বাট অল্পের মধ্যে যে অনেক ভালো থাকা যায়, একটা মনের যে শান্তি, আত্মার শান্তি, সেটা সব সময় ছিল। তো এটা আমি বলছিলাম আমাদের পুরনো বাড়ির গল্প, যখন আমরা 3 চাচা একই উঠোনে ছিলাম, যৌথ পরিবার। যৌথ পরিবার বলতে আমরা তো বুঝি এক মানে পাতিলে খাওয়া, সেটা অনেক আগে ছিল যখন আমার দাদি ছিলেন তখন, বাট তারপরে আলাদা হয়ে আমরা একই উঠোনে 3 চাচারা থাকতাম। তো আমাদের বাসার জায়গাটা খুব ছোট ছিল, বাকি চাচারা বেশ ভালোভাবে ওনাদের ইয়ে ছিল, তো আমাদেরটা একটু কনজাস্টেড ছিলেন, একটু ছোট ইয়েতেই। তো আম্মা তখন ফিল করলেন যে এই জায়গাটায় 2টা রুম আমাদেরকে নিয়ে থাকাটা একটু টাফ হয়ে যাচ্ছে। তো তখন আমাদের বাসার পাশে হচ্ছে একটা অনেক আগে, যেটা আম্মা গল্প করেছিল, একটা পুকুর ছিল, অনেক বড় পুকুর। তো আম্মা হচ্ছে ওই পুকুরটাকে কিনে তারপর হচ্ছে ওইখানে মাটি ভরাট করে, ওইটা আমাদের বাগান বাড়ির মতো ছিল, ওখানে লিচু গাছ, বড়ই গাছ, যে বললাম আমার খুব শখ ছিল গাছ লাগানো, সজনে গাছ, তারপরে ওই যে ভাদুলি পাতা বলে না, গন্ধ হয় যেটা, বড়া খেতে হয়, আমাশয় হলে ছোটবেলা মা খাওয়াতো, তো সেটার গাছ, লটকন গাছ, না ভাদুলি পাতা, গন্ধ ভাদুলি বলে। ও আচ্ছা, ওটা খুব পচা একটা স্মেল আসে, কিন্তু বড়াটা অনেক টেস্টি, খুবই উপকারী। মসুরের ডাল দিয়ে মা বড়া বানাতেন, এটা প্রচুর বাজে স্মেল। পেঁচানো গাছ, আমাদের একটা লিচু গাছ, ওই লিচু গাছে উঠতেন। হ্যাঁ, মার ওইটা জান ছিল, ওইটার কাছে কাউকে যেতে দিতেন না। এই পাতার স্মেল অনেক, বিশেষ করে গ্রামে বড় হওয়া অনেক ছেলে মেয়েকে আজকের এই অনুষ্ঠানটার মেমোরিটা মনে করাবে। প্রচুর বাজে স্মেল, বাট টেস্ট ইজ অসাম যখন বড়া বানানো হয়। মসুর ডাল দিয়ে ওটা বড়া বানাতেন। হ্যাঁ, তো এরকম গাছ, অনেক ঔষধি গাছ, অনেক ফুল গাছ, ফল গাছ ওই বাগান বাড়িতে ছিলেন। একদম গাছ ভর্তি টপটপে বড় বড়ই, পড়লেই ফেটে যেত, এত বড় বড়ই ছিলেন। হ্যাঁ, বড়ই গাছ। তো এরকম, তো মা তখন চিন্তা করলেন যে যেহেতু আমাদেরকে নিয়ে জায়গাটা, যেহেতু ছোট জায়গায় আমরা থাকতাম, তো আমরা ওই জায়গাটাতে নতুন করে মানে ঘর তোলার আর কি একটা পরিকল্পনা করলো, যে ওইখানে আমরা শিফট হয়ে যাব। তো ফাইন্যান্সিয়ালি তো আসলে তখন খুব ভালো একটা অবস্থানে ছিলাম না। তো তখন যেটা হচ্ছে যে আব্বা 3rd টাইম চেয়ারম্যান হওয়ার পরে 4th যে টাইমটাতে হওয়ার কথা, সেবার যে কোনো কারণে সামহাউ থাকে না যে মানুষজনের একটা মানে রেশারেশি হোক বা যে কোনো কারণে ফেল করেছে, উনি পারেননি, তখন উনিও হতে পারেননি, সেবার ইনকামের ওইরকম কোনো সোর্সও ছিল না, ঠিক আছে। তো তখন আম্মা, আমার বড় খালা, উনি ঢাকাতে থাকেন, তাদের ফাইন্যান্সিয়াল অবস্থা বেশ ভালো। তো খালার সাথে কথা বললেন, তো খালা বলল আচ্ছা ঠিক আছে, আমি কিছু দিব, দেখ কোনোভাবে কিছু করতে পারিস কিনা। আপনার বয়স কত তখন? এত মনে করতে পারছি না, এরকম হবে 8 বা 9 বছরের। 1999 এর কথা এটা। হ্যাঁ, 99 এর এটা বোধহয়। আমরা তখন একটু হালকা হালকা শীত ছিল, অক্টোবর মাসের দিকে, বেশ ভালোই শীত পড়ে কিন্তু ওই সময়টায় আমাদের ওই উত্তরবঙ্গে প্রচুর ঠান্ডা পড়ে, প্রচুর ঠান্ডা থাকে না, যে একটু আমরা তখন চিন্তা করলাম যে আমরা একটু মানে বিল্ডিং বাড়ি একটা করতে চাই। আম্মাকে আমি বলছিলাম যে আমি খালার বাসায় আসতাম তো ঢাকায় ছোটবেলায়, দেখতাম অনেক বড় ইয়ে, তখন আমি বলতাম যে আম্মা এরকম একটা বাড়ি থাকলে এরকম অত বড় বাড়ি তো আর সম্ভব না, মানে বলতাম যে এরকম রুম আম্মা, ওই যে রং করা দেয়াল ছিল, এরকম করে দাও না আম্মা, কারণ যেহেতু টিনের বাড়িতে থাকতাম আমরা, ওইটা আমার সবসময় খুব ফ্যাসিনেশন কাজ করতো। তো তখন হচ্ছে আম্মা বলে আচ্ছা ঠিক আছে দেখি, ছাদ তো আর পাকা করা যাবে না, অনেক টাকার ব্যাপার, সম্ভব না। তো তখন আমরা ছাদে হচ্ছে টিন লাগালাম আর দেয়ালটা পাকা করে 2টা রুম,
তুললাম। আর সাথে একটা রান্নাঘর, ওইটা টিনের ছিল তখন। হ্যাঁ, তখন সে কি মজা, কারণ ওই যে খড়ের রান্নাঘরে ভাল লাগতো না একদমই। হ্যাঁ, আম্মা রান্তো রাতের বেলা, শীতের রাতে বসে বসে লাউ রান্না করতো, এটা সেটা করতো। আর আমি ওই যে একটা চকি বলে আমাদের ইয়েতে, তো ওই খড়ের ওই রান্নাঘরে একটা চকি ছিল, তো ওইটাতে বসে থাকতাম, ভাঙ্গা চকি, ওইটাতে খুঁটাইতাম, ওইটা দিয়ে পড়তো, মানে ভাল লাগতো না কেন যেন। চাচাদের ঘর দেখতাম খুব সুন্দর, ওরা বসে থাকতো, আমার শুধু ওদিকে যাইতে ইচ্ছা করতো। হ্যাঁ, ভাল লাগতো না, তো ওইভাবে বলতাম আম্মুকে। মানে পাকা কি জিনিসটা নিজেদের হবে এটা চিন্তাই করতে পারিনি। 2000 সালের সম্ভবত ওই যে একবার উঠলো না যে 5ই মে কি হবে, ধ্বংস হবে নাকি, হ্যাঁ মনে আছে ওইটা, কিন্তু আমি এখনো মনে করতে পারি ওই পৃথিবী ধ্বংস হয়ে যাক কিন্তু মৌনতাদের বাড়ি নষ্ট না হোক, এরকম একটা অবস্থা, কথা তখন কিন্তু মনে আছে আমার। হ্যাঁ, ঠিক 5ই মে, ডেটটা মনে আছে, 5ই মে। তা আমি আম্মাকে ধরে খুব কাঁদতেছি, আম্মা কি হবে, আমার কেমন আমাদের সবকিছু হচ্ছে, এটা কেমন কথা। সবকিছু মোটামুটি যেভাবে আগের মতো চলছিল সেভাবেই যাচ্ছিল। তো তারপরে হচ্ছে নির্বাচন আসলো আবার 2000 সালে, আবার নির্বাচন, এবং আব্বা বিপুল ভোটে জয়ী হলো। সে কি খুশি আমাদের, এত মাঝখানের এই যে এতগুলো দিনের কষ্ট, আব্বার বসেছিলেন বাসায়, এই যে ফ্রাস্ট্রেশন একটা, মানে আব্বার মধ্যে দেখতাম সবসময় শুয়ে থাকতেন, চিন্তা করতেন, এই জিনিসগুলো দেখে এই যে খুশিটা একটা, মানে আমাদের একটা অন্যরকম খুশি মনে হচ্ছে যে কিছু একটা হলো। এবং আব্বার মধ্যে যে খুশিটা, হ্যাঁ, যে উনি মানুষের জন্য আবার করতে পারবেন, এটা ওনার জন্য একটা মানে অন্যরকম ভালো লাগা। আমরা দেখছি দুনিয়ার মানুষ বাসায় আসছে, আম্মা পান কাটছে, সুপারি কাটছে, চা বানাই দিচ্ছে, পাতিলে পাতিলে চা হচ্ছে, রং চা, সাথে ওই যে বড় বড় টিনের গোল গোল ছোট ছোট বিস্কিট, হ্যাঁ, প্লেটে করে দিত, ঠিক আছে, এভাবে দিচ্ছে, মানে অন্যরকম একটা রব রব। আর তখন হওয়ার পরে এরকম প্রায় মাসখানিকের আবার বিজয় মিছিল, বড় বড় বিজয় মিছিল বাসার সামনে থেকে যাচ্ছে। আবার চেয়ার মার্কায় ছিলেন আব্বা, বড় বড় চেয়ার, হ্যাঁ, চেয়ার নিয়ে ওই যে যেটাকে বলে হচ্ছে আর্টিফিশিয়াল করা আর কি, তো করে এরকম বাসার সামনে বড় বড় মিছিল যাচ্ছে, আমরা গেটের সামনে দাঁড়া দাঁড়া দেখছি, মানে অন্যরকম একটা ব্যাপার। তো এরকম, তো এইভাবে গেল, তো এইভাবেই যাচ্ছে এরকম প্রায় 1 মাস পরে হচ্ছে আব্বা শপথ গ্রহণ করবেন, সম্ভবত যতটুকু মনে করতে পারছি আমি, সম্ভবত 1 মাস কি 2 মাস পর শপথ গ্রহণ করতে হয়। তো প্রিপারেশন নিচ্ছেন বাসায়, এরকম অনেকেই আসবেন, গণ্যমান্য ব্যক্তি, টিওনো, ইউএনও, এরকম অনেকেই আসবেন, আব্বার সাথে বসবেন, কথা বলবেন কিভাবে কি করবেন। তো ওইগুলো নিয়ে কথাবার্তা হলো, এবং তারপরে যেটা হলো যে ওনারা বাসায় খাবেন পরের দিন কি তারপর দিন। তো আব্বা এরকম বাজারে গেলেন, পরের দিন কি তারপর দিন বাজারে গেলেন। আমরা সকালবেলা মনে আছে পরোটা করেছে, তারপরে আম্মা দুধ জাল দেওয়ার পরে পাতিলের সরটা উঠায় ওইটা একটু চিনি দিয়ে মাখায় পরোটার সাথে খেতাম আমরা। তো ওইটা করলেন, আব্বা খেলো, আমরা খেলাম। তারপর যেটা হলো যে আব্বা থানাহাট বলে আমাদের, যেখান থেকে মেনলি বাজার করা হয়, আমরা চিলমারিতে থাকি, আর ওইটা আর একটা জায়গা থানাহাট, সেখানে গেলেন বাজার করতে। ঘন্টা 2-1 মধ্যে জানতে পারলাম যে আব্বা অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ। তখন ওনারা বললেন যে এইখানে হচ্ছে তো আমাদের ট্রিটমেন্ট করা পসিবল না, আপনারা ওনাকে রংপুর মেডিকেলে নিয়ে যান। তো আম্মা, তো ওই সময় আসলে আমিও ছোট, ভাইয়াও ছোট, কি করবে, অনেক মানুষজন আসছে, যেহেতু আব্বার খুব ছিলেন, তো অ্যাম্বুলেন্সে করে আব্বাকে নেওয়া হলো রংপুর মেডিকেলে। নেওয়ার সাথে সাথেই বললেন যে আব্বা, সেইটা মানে আমাদের মানে লাইফের সব থেকে শকিং একটা পার্ট, যে আমরা তার 1 ঘন্টাও তার সেবা করার সময়টা পাইনি। থাকে না যে আম্মা সবসময় শেষ মুহূর্ত পর্যন্ত বলছে যে তোর আব্বাটা এভাবে গেল, এক চামচ পানিও খাওয়াতে পারলাম না। হ্যাঁ, মানে সময়টা দেয়নি উনি কাউকে। তো ইটস ভেরি স্যাড। মানে আমাদের লাইফের মোড়টা কেবল মানে ঘোরার সময়টা থাকে না, ওই সময়টায় যে এরকম একটা ব্যাপার, একদিকে আনন্দ চলতেছে, শপথ নিবে, হ্যাঁ। তো এটা যখন হলো, আসলে ওই সময়টা না, এটা এক্সপ্লেইন করা ইজ ভেরি টাফ টু এক্সপ্লেইন, যে এটা আসলে আমি কিভাবে বুঝাবো। তো আব্বাকে যখন নিয়ে আসলো বারান্দায়, নেওয়ার পরে ওনাকে গোসল করানো হলো, তারপর না হলো। আমি ততক্ষণ পর্যন্ত আমাকে রাখা হয়নি ওখানে, আমাকে আমার ফুপুর বাসা পাশে ছিল, ওখানে নেওয়া হয়েছিল, যাতে আমি জিনিসটা না জানি। কোন ক্লাসে পড়েন তখন আপনি? 2-3? না, ক্লাস 4-এ। ক্লাস 4-এ, ওকে। তো
আমি দেখলাম সকালবেলা আমরা একসাথে খেয়ে মানুষটা বের হয়ে গেল, যখন আমাকে নিয়ে আসলো, কারণ আব্বাকে তো যখন দাফন করবে দেখতেই হবে। আমি যখন বারান্দায় দেখলাম যে এরকম ওই যে ইয়ের মধ্যে, খাটিয়ার মধ্যে, আমি না লিটারেলি আমার মানে ওই যে মনের মধ্যে যে একটা থাকে না যে একটা শক ধাক্কাটা, আমি মাটির মধ্যে বসে পড়ছিলাম। বসে না আমি আর কান্না যে করে না, কান্না করার মতো ফিলিংস ছিল না। আমাকে সবাই চেষ্টা করতেছে, ধাক্কাচ্ছে, ইয়ে করতেছে, কান্নার জন্য আমার মনের মধ্যে আর মানে কোনো কিছু কাজ করতেছে না। মানে আমি না মানে ফ্যামিলির ছোট মেয়ে তো, আর আমি ছোটবেলা থেকে খুব সুন্দর ছিলাম, আব্বা আমাকে পুতলি বলে ডাকতো। তো আমার জন্মের সময় আম্মার খুব কষ্ট হচ্ছিল। আমি কিন্তু সেই সময় মানে আমি কিন্তু সিজারিয়ান বেবি ছিলাম। অনেক কষ্ট করেছে, এবং আব্বা কি পরিমাণ ভালোবাসতো আমাকে, এটা আসলে বলার মতো না। মানে মাছ রান্না করলে যদি মাথাটা আব্বার প্লেটে দেওয়া হতো, আমার ফ্যামিলিতে মাছের মাথা আমি ছাড়া কেউ খেত না, এরকম একটা। এবং আপা যখন বাইরে যেত, বাইরে থেকে আসতো, আমি শুধু ব্যাগটার দিকে তাকায় থাকতাম কখন চকলেটটা বের করে আমার হাতে দেওয়া হবে। যদি আব্বা কখনো ভুলে যেত, সাথে সাথে ব্যাগ রেখে থানাটে যেত, আবার আমার জন্য নিয়ে আসতেন চকলেট। এতটা ভালোবাসতেন উনি আমাকে। তো এইভাবে একটা মানুষ সকালবেলা ফিরে গেলেন, আর ব্যাগ করে যখন আমি দেখলাম এই অবস্থা, এটা আমি কোনোভাবে নিতে পারছিলাম না আসলে। তো ওইটা দেখার পরে থেকে না মানে আমি জানি না, মানে মেন্টালি একটা থাকে না একটা মানুষের এতটুকু বয়সে, মানে আমার মনে হলো যে আমার কোনো একটা জায়গায় বোধহয় আমি আমার মধ্যে আর নাই। হ্যাঁ, তো অসম্ভব রকম মানে একটা কি পরিস্থিতি আসলে ওই মুহূর্তে আমাদের বাড়িতে তৈরি হয়েছিল বলার মতো না। দূর দূরান্ত থেকে মানুষ ভেঙে আসতেছে। মানে আলম চেয়ারম্যান মারা গেছে, এটা শোনার পরে মানুষের যে রিয়াকশন, আব্বাকে তো রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়, যেহেতু আব্বা মুক্তিযোদ্ধা ছিলেন। আব্বাকে দাফন করা শেষ হলো, বাসায় আমার সব আত্মীয় স্বজনরা এসেছেন, আমরা বারান্দায় বসে আছি, আম্মু মাঝখানে, আমি পাশে, আমার বড় ভাই পাশে, আমি দুই পাশে দুইজন, আর আপু সামনে বসে আছেন, বাকিরা বসে। তো আব্বু যখন মারা যায়, তখন মারা যাওয়ার পরে আসলে আমাদের কাছে কোনো টাকা ছিল না, বোধহয় 10-12 হাজার টাকার মতো। কারণ ওই ইলেকশনে যে খরচটা, ওইটা মার কিছু জমানো টাকা যেটা ছিল, বাকি কিছু খালা এভাবে উনি ধার করেছিলেন। 70,000 টাকার মতো আমাদের একটা দেনা, 70,000 80,000 এরকম হবে। আমাদের হাতে তখন ছিল আম্মার কাছে 10,000 কি 12,000 টাকা। আত্মীয় স্বজনরা আসছেন অনেকেই, তো 2-1 জন বলেছিলেন যে কেমন চেয়ারম্যান হইছে, 3-4 বার চেয়ারম্যান হলো, কোনো টাকা পয়সা কিছুই রেখে যাইতে পারে নাই, এ কেমন মানুষ, নিজেদের বাচ্চার কথা তো মানুষ চিন্তা করে, এই ছোট ছোট বাচ্চাগুলার এখন কে দায়িত্ব নিবে। তো আপনি তখন ক্লাস 4 এ পড়েন, আপনার বড় বোন তখন, বড় বোনের বিয়ে হয়ে গেছে। বড় বোনের, আচ্ছা, ভাই তখন কোন ক্লাস? ভাইয়ের বয়স কত, ওই যেরকম হবে 16-17 বছর, বা 18 ম্যাক্সিমাম এরকম হবে। তো মা তখন বলছিল যে পেটে জায়গা দিছি, পাতিলেও জায়গা হবে, চিন্তা করেন না আপনারা, ঠিক আছে। তো বাবা মারা যাওয়ার পরে আমরা কারো কাছ থেকে কোনো সাহায্য পাইনি কখনোই। তখনই আসলে আমাদের লাইফের চ্যালেঞ্জিং পার্টটা শুরু হয়। মুক্তিযোদ্ধা ভাতা বা এই জিনিস তখন পর্যন্ত চালু হয়নি। ও ওকে। আমাদেরকে ওই সময় আসলে ফাইনান্সিয়ালি কেউ সাপোর্ট করেননি। তো আমার বড় খালা ছিলেন, যিনি ঘরের ব্যাপারে সাহায্য করেছিলেন। তো মা ওনার সাথে কথা বলে উনি মাসে কিছু টাকা দিতে রাজি হলেন, যে সংসার চালানোর জন্য কিছু টাকা দিবেন। আর আপুর তো বিয়ে হয়ে গিয়েছে, বাট আপুরও আসলে ওইভাবে খুব ভালো জায়গায় যে বিয়ে হওয়া, সেটা আসলে হয়নি। দুলাভাই খুব ছোট চাকরি করতেন, তখন ঢাকায় থাকতেন। তো ও যে আসলে খুব মানে চাইলেই অনেক বেশি হেল্প করতে পারবেন, সেটাও পারেননি আপু। টুকটাক যখন পারতো টুকটাক ইয়ে করতো। তো আমার এখনো মনে পড়ে যে বাবা মারা গেলেন যখন প্রথম ঈদে, তো আমরা তো আসলে ওইরকম বলার মতো কাপড় চোপড় ওইভাবে আমি কখনোই পাইনি।
তো খালা একটা বস্তা পাঠিয়েছিলেন বড়, তো ওইখানে আমার খালাতো বোনের কিছু কাপড় আর একটা ঈদের ফ্রক ব্যাগের ভিতরে ছিল। পাশের বাসায় মানে আমাদের ওই যে বাঁধের নিচেই টেইলর ছিল, তো মা ওই পুরাতন কাপড়গুলো কেটে কেটে আমার জন্য কাটার জন্য দিয়েছিল আর কি। আর যে ফ্রকটা পাঠাইছিল ওইটা ধরে অনেকক্ষণ কান্না করছে আর বলছে যে মানুষটা এইভাবে না রেখে গেলেও আমাদেরকে পারতো। তো তখন না মনে হয়েছিল যে আসলে এগুলো না পড়লেও হয় বোধহয়। ওই যে কোনো কিছুর উপর ফ্যাসিনেশন বলে না, যে মানুষের ঈদ জামা কেন যেন কাজ মানে ভালো লাগাটা ছিল না আসলে তখন। তো ওইটা পরে ঈদ করছিলাম মনে আছে। ওই যে আমার খালামণি যে কাপড় পাঠিয়েছিলেন ওইটা পরেই আসলে প্রথম ঈদ। আর বলার মতো কারো কোনো আসলে সহযোগিতা কারো কোনো ওইভাবে পাইনি। আমি মোটামুটি ছোটবেলায় একটু দেখতে শুনতে ভালো ছিলাম, তো স্বাভাবিক সবাই বলতেন যে গ্রামে বাবা নাই, এরকম মেয়েটাকে এখানে রাখাটা ঠিক হবে না, ওকে ঢাকায় পাঠায় দেন। তো আম্মা আত্মীয় স্বজন অনেকের সাথে কথা বললেন, তো কেউ রাজি হয়নি আসলে। তো তখন আপুর সাথে কথা বললেন যে এরকম এরকম ব্যাপার, ওকে হচ্ছে ঢাকায়, মানে আপনাকে ঢাকায় পাঠিয়ে দেবে, আমার বোনের কাছে পাঠাবে, আচ্ছা, হ্যাঁ, পড়াশোনার জন্য। তো তার মাঝখানে যেটা হয় যে এটা কিন্তু আমি বলছি বাবা মারা গেল, বাবা মারা যাওয়ার পরেও প্রায় 5-6 মাস, হ্যাঁ, আমরা 5-6 মাস অস্বাভাবিক কষ্ট করেছি। ডিম ভাজি করতেন আম্মা, আমাকে আর আমার ভাইকে ডিম ভাজি দিতেন। তা আমি যখন আম্মাকে বলতাম যে আম্মা ডিম ভাজি খাও, বলে আমি খাবো না, আমার গ্যাসের সমস্যা। আসলে তা না, উনি খেতে চাইতেন না, এরকম মানে খাবার ছিল না আসলে। অনেক অনেক কষ্ট করেছি, মানে আসলে এটা খুব ছোট্ট একটা বললাম, এরকম আরো অনেক অনেক স্টোরি আছে যে আমরা আসলে কিভাবে ওই 5-6 মাস বাবা নাই এই অবস্থায় আসলে এই যে খালা টাকা পাঠাতেন, এই অল্প টাকার মধ্যে কিভাবে আম্মা আমাদেরকে গুছায় আসলে নিতেন, এটা একটা মানে অসাধারণ একটা ব্যাপার। এটা আসলে বলে বোঝানোর মতো নয়, ঠিক আছে। তো এরকম অবস্থায় তো আমি যেটা করতে থাকলাম যে মাঝখানে এরকম আমি বিকালবেলা বসে পড়াশোনা করছি। তো আমার সাথে আমার চাচাতো ভাইও থাকতেন, ছোট পাশের বাসায় থাকতেন, তো ও এসে বসে থাকতেন। তো তখন যেটা হলো যে ওকে টিচার দিবে, ও টিচারের কাছে পড়বে না, ও বলতেছে আমাকে মন্টি নামে ডাকতেন, আমার আব্বা আম্মা আদর করে, তো আমাকে সবাই মন্টি নামেই চেনে আমার গ্রামেও। তো আমাকে বলতো আমি মন্টি আপুর কাছে পড়বো। তা আমি বলছি যে তখন কিন্তু আমি অনেক ছোট, তখন আমি ক্লাস 5-এ পড়ি। তো আমাকে চাচি বলতেছে যে এরকম এরকম তুমি কি পড়াবা? তা আমি বলতেছি যে চাচি ও যদি পড়তে চায় আমি পড়াবো, তোমাকে তাহলে আমি 500 টাকা করে দিব। হ্যাঁ, ওই যে জীবনের প্রথম আর্ন বলে না, আমি তখন ক্লাস 5-এ, আমি তখন ও পড়তো নার্সারিতে, হ্যাঁ, আমাদের পাশেই কিন্ডারগার্টেন ছিল, নার্সারিতে। তো তখন ওকে সরে ওই ছোট পড়াতাম, এবং ছোটবেলা থেকে পড়াশোনা খুব ভালো ছিলাম, হ্যাঁ। তো আমি ওকে পড়াতাম। তো ওই যে 500 টাকা, ওই 500 টাকা যখন মাস শেষ হতো না, আম্মুর কাছে দিতাম। তো আম্মু যে আঁচলের মধ্যে এরকম গিট দিয়ে রাখতো ওই টাকাটা, ঠিক আছে। ওই যে যদি বলি জীবনের প্রথম ইনকাম, একদম সেই ক্লাস 5-এ থাকা অবস্থায় ওই যে জীবনের 500 টাকা, ওইটা ছিল আমার প্রথম ইনকাম। তো ওইটা আমি মোটামুটি পড়াতাম প্রায় আব্বা মারা যাওয়ার 2 মাসের মাথায় এটা। তো তারপর ঢাকা আসার আগ পর্যন্ত মোটামুটি ওই টাকাটা আমি করতাম। তারপরে ব্রহ্মপুত্র নদের পাশে যেহেতু নদ, তো ওইখানে হচ্ছে মেলা হতো, একটা অষ্টমীর মেলা, এটা আমাদের গ্রামে খুব পপুলার অষ্টমীর মেলা। তখন বিভিন্ন জায়গা থেকে হিন্দুরা ওই মেলাতে ওই নদীতে হচ্ছে স্নান করতে আসতেন। তো তখন 2-3 দিন থাকতে হতো ওদের। রান্নার জন্য লাকড়ি দরকার ছিল। তো আমাদের বাসায় হচ্ছে ওই যে সাইড থেকে অনেক গাছ ছিল, আম গাছ, এই যে ওই লাকড়িগুলো এরকম আমি নিয়ে সুন্দর করে ওইটা গিট মানে ছোট ছোট লাকড়ির করে ওইটা হচ্ছে আমি ওই যে ওদের কাছে বিক্রি করতাম মেলাতে। আমি 80 টাকা বিক্রি করেছিলাম, 10 টাকা করেছিল এক একটা, 8টা বিক্রি করেছিলাম 80 টাকা, ঠিক আছে। তো করে দেন হচ্ছে ওই 80 টাকার মধ্যে 20 টাকা দিয়ে মার জন্য একটা চায়ের ছাকনি কিনেছিলাম, কারণ আমি দেখতাম মা চা ঢালতো, তো ওই যে ছাকনির স্টিলের যে ছাকনির হ্যান্ডেলটা, ওইটা
খুলে গেছে। তো ওই ওই যে গোল চাকতিটা ওইটার মধ্যেই ঢালতো, তো হাতের মধ্যে চা পড়তো, কখনো গরম লাগতো, দেখতাম, কিনতো না। অদ্ভুত ব্যাপার, মানে আমি এত বলতাম, ভাইয়া বলতো, হ্যাঁ, কিনতো না। তা আমার তখন মনে হয়েছে যে কি করা যায়, তখন হচ্ছে আমি ওইটা 15 টাকা কি 20 টাকা দিয়ে হচ্ছে একটা ছাকনি কিনেছিলাম মার জন্য, নিয়ে আসি। তা আম্মু জিজ্ঞেস করতেছে তুই এই পাইলি কোথায়? আমি বলছি আম্মু এই করছি। বলে তুই মাথা খারাপ হয়েছে, মানুষ যদি দেখে চেয়ারম্যানের মেয়ে বসে লাকড়ি বিক্রি করতেছিস, তোর বুঝিস কি হবে? খবরদার আমি যেন আর দেখি না, একদম পায়ের গোড়ালি ভাঙা দিব কিন্তু। তো এইরকম মানে ছোট থেকে একটা মনের মধ্যে কাজ করতো যে আম্মাকে কিভাবে খুশি করানো যায়, কারণ আম্মাকে আব্বা মারা যাওয়ার পরে দেখছে আম্মা ওই মানুষটা আর নাই। হ্যাঁ, ব্লাউজ হাতের কাছ থেকে ছিঁড়ে যাইতো ঘামে, ওইটাই পরে থাকতো, বানাতেন না কখনো। হ্যাঁ, বললে বলতো আমি নতুন কাপড় পরতে পারি না, গা চুলকায়, এরকম অদ্ভুত রকম ইয়ে করতেন। কিন্তু আম্মার চাহিদা কখনো আম্মা পূরণ কোনো দিন দেখিনি আম্মা নিজের শখের জন্য, আমি মনেই করতে পারি না। তো তারপরে যখন আপুর সাথে ফাইনালি কথা হলো যে আমি ঢাকায় মানে আসবো, তো ওই দিন যেদিন কথা হলো তার আগের দিন কি পরের দিন এরকম বিকালবেলা আম্মা চা বানাচ্ছে। তো বিকাল টাইমে যেটা হয় কি, আমাদের গ্রামের আশেপাশের যে মহিলারা বাসায় আসেন আমাদের আম্মার সাথে কথা বলতে এসে, তো একজন ওই এক চাচি এসে বলতেছে ওনার নদীর পাড়ে বাসা, তো বলতেছে যে নদী ভাঙে, তো ওই সময়টা হচ্ছে নদী ভাঙছে, নদীতে চলে যাচ্ছে ঘর বাড়ি, মানুষের মাইলকে মাইল চলে যায়। হ্যাঁ, আমরাও কিন্তু প্রায় 8-10 বার ভেঙেই এই পর্যায়ে, দাদারাও অনেক জমিদার ছিলেন, অনেক ইয়ে ছিলেন, নদীর ভাঙনে এই অবস্থা। তো এসে বলতেছে যে এরকম ভাবি আমরা ওই নদী তো ভাঙতেছে, বড় একটা বাঁশের ঝাড় আছে, এখন ঝাড় তো চলে যাবে, তো ঝাড় কিন্তু বিক্রি করা যায়, এরকম বড় বাঁশের ঝাড়। তো বলতেছে যে এরকম কেউ তো কিনতেছে না, খুব বিপদে পড়ছি, এই দেখেন তো নিবেন নাকি? তা আম্মু বলতেছে যে কত দাম? তো বলতেছে এরকম 2000 টাকা হলে দিব। অনেক বড়, বলে কত বাঁশ আছে? বলে অনেক বাঁশ, প্রায় বাঁশের ওইটাকে ছোটটাকে আমাদের ওই জায়গায় বলে করুল। হ্যাঁ, বাঁশের করুল। হ্যাঁ, করুল সহ বড় বাঁশ সহ প্রায় তো 100 খানিকের মতো বাঁশ আছে, নিবেন নাকি? আম্মা বলতেছে টাকা নাই। আমার গ্রামের বাসায় বলতেছে মোট সাওয়ার কয়টা টাকা আছে, এই টাকা যদি দেন কেমন করে চলবো এই মাস। গ্রামের ভাষা, লোকাল ভাষা যেটা কুড়িগ্রামের। তা আমি না বসে পড়তেছিলাম তো বিকালের টাইমে ওই যে উঠানে, ওই যে আমার চাচাতো ভাইকে না আমি শুনছি। তারপর উনি যখন চলে গেল, তো ওই যে অনেক দিন তো প্রায় ওই যে টাকাটা পেতাম ওইটা কিন্তু আম্মার কাছে থাকতো। তো তখন আম্মাকে বলছি যে আম্মা একটা কাজ করি, চলো চলো বাঁশের ঝাড়টা কিনি। তা আম্মা বলছে কই থাকি কিনবি? আমি বললাম যে এই ইয়ে, বলে তুই ঢাকা যাবি, জিনিসপত্র যদি কোনো কিছু লাগে, এই কয়টা টাকা জমাইছি, দরকার নাই, বাদ দে। হ্যাঁ, আমি বলছি আম্মা না চলো, ও নিয়ে রাখি, বলা যায় না 100টার বাঁশ, অনেক তো বাঁশ আম্মা। হ্যাঁ, কারণ আমাদের গ্রামে বাঁশ ঝাড়ের কিন্তু বেশ, বাঁশের বেশ কদর। আম্মার সাথে অনেক ইয়ে করার পর আম্মা রাজি হলো। তা আমার ওই যে টাকা ছিল ওইটা, আর আম্মার কাছে কিছু টাকা ছিল, ওই টাকা মিলে আমরা বাঁশের ঝাড়টা কিনলাম। 1800 টাকায় রাজি হয়েছিল কি 1900, মানে আম্মা বোধহয় 100 টাকা, সম্ভবত 100 টাকা কি 150 টাকা কমে কিনছিল। কেনার পর আমাদের সামনে ওই যে বাসার সামনে বললাম বড় বাঁধ, ওই বাঁধের রাস্তার মধ্যে আমি দেখলাম যে আম্মা আমার টাকাটা যে ওর মধ্যে গেছে, মানে ওইটাকে মানে আমি যেরকম মানুষ করা না ওইভাবে ওইটাকে মানে বড় করে উঁচু বলতেছে, এটা যত মাটি দিবি তত ভালো হবে, ঢাকায় যাইতেছিস 1 বছর পরে আসি দেখবি এটা কোন জায়গায় চলে গেছে, আমি মাটি ফেলাবো বেশি করে, বলে ওইখানে মাটি দিচ্ছে, সার দিয়ে উঁচু করে বাঁধের রাস্তার মধ্যে ঝাড়টা লাগালো। তারপরে তার বোধহয় 10 দিন কি 12 দিন পরে আমি ঢাকায় চলে আসলাম। কোচিং টোচিং তো আসলে ওইভাবে করার সুযোগ হয় নাই। খালা তখন বলছিল মাসে বোধহয় 1500 কি 2000 টাকা করে দিবে আমার পড়াশোনার জন্য। ওকে, ঠিক আছে। আপনার খালার একটা বড় অবদান আছে আপনাদের, বিশাল বড় অবদান, বিশাল বড় অবদান, মানে উনি ছাড়া আমরা ইম্পসিবল হতো না কিছুই আসলে, যেটা সত্যি কথা। আল্লাহ এই যে বলে না যে একটা উসিলা করে দেয়, উনি হচ্ছেন আমাদের উসিলা, বিশাল বড় অবদান। এসে এরকম 2 মাস কি 1.5 মাসের মতো প্রিপারেশন নিলাম, নেওয়ার পরে হচ্ছে 2টা স্কুলে পরীক্ষা দিলাম, মিরপুর বাংলা স্কুল আর মণিপুর স্কুল। আপু মিরপুরে থাকতেন, তো 2টাতেই চান্স পেয়ে গিয়েছি ভালোভাবে। ভাইটা মায়ের কাছেই থাকলো? ভাই মায়ের কাছেই। ভাই তো তখন পর্যন্ত আসলে কিছু করার মতো অবস্থানে ছিল না, মাকে টেক কেয়ার করার মতো কেউ অন্য কেউ ছিল না, তো ভাইয়া বাসায় ছিল। এখন মণিপুর স্কুলে দেখলাম একটু কস্টলি। হ্যাঁ, তো তখন কথা বলে আমি বাংলা স্কুলে ভর্তি হলাম। যাওয়ারও সুযোগ হয়নি, ভালো কাপড় চোপড় ওইভাবে পড়তে পারিনি, কিন্তু এই যে নতুন নতুন জিনিসগুলো পাচ্ছি, হোক না জুতা, হোক না স্কুলেরই হোক, বাট নতুন তো পাচ্ছি, তো পরবো, অসম্ভব রকম একটা আনন্দ কাজ করতেছে মনের মধ্যে। প্রথম 6 মাস স্কুলে দেখতাম, যাইতাম, অনেকে টিফিন নিয়ে যাইতো, স্কুলের গেটের সামনে অনেক মজার ফুচকা চটপটি পাওয়া যেত। তো
ফ্রেন্ডরা 2-1 বার ডেকে নিয়ে যেত, তখন খাইছি, খেয়ে দেখতাম অনেক মজা, কিন্তু খাওয়ার সাহসটা আসলে মনের মধ্যে আনতে পারি নাই। বিকজ ইউ নো ইউর লিমিটেশন। লিমিটেশনটা জানি, আর কেন যেন থাকে না, ওই যে বললাম ছোট থেকে ওই যে মানে কষ্টগুলোর কারণে মুখ ফুটে চাওয়াটা বলতে শিখি নাই। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের সন্তানদের না, মানে গ্রামের নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানদের জীবনে এই গল্পগুলো খুব কমন। জীবনের একটা পর্যায় পর্যন্ত ছিল আমি ফলের দোকানের দিকে তাকাতাম না। ঠিক আছে, আমার স্টোরি আমি আসলে কোনোদিন কোথাও বলি নাই, বাট আজকে আপনি আমাকে অনেক বেশি নস্টালজিক করে দিচ্ছেন। আমার মনে হচ্ছে আমি যদি পারতাম শেয়ার করতাম, বাট নো, আমি কখনো শেয়ার করি নাই, হয়তো সময় পেলে করব। এটা হয়, এই যে ফুচকার কথা যখন বলতেছিলেন তখন আমার মনে হচ্ছিল যে না, এটা তো আমারও স্টোরি। লাইফের একটা টাইম পর্যন্ত ফলের দোকানগুলোর দিকে আমি তাকাতাম না এই কারণে যে এটা এক্সপেন্সিভ, এটা চাইলে হয়তো আমার বাবা মা কিনে দিবে, বাট এটা আমার উচিত হবে না। সো আমার বাবা, ওইটা আমার জিনিস না, এরকম মনে হইতো। ইটস ট্রু, এগ্রিড। তারপর এই যে মানে যেটা আপনি বলছিলেন যে একটা মানে ছোট থেকে নিজের মধ্যে একটা ধৈর্য আমাদের মধ্যবিত্ত পরিবারের মধ্যে কিন্তু থাকে, বোঝার ব্যাপারটা, এটা বোধহয় আল্লাহ প্রদত্ত দিয়ে দেয়, তাই না? তো শিশু যে অবস্থায় বড় হয় সে ওই জিনিসটাই রিসিভ করে। হ্যাঁ, অনেকে টেনে নিয়ে যায় তো চল খাই, কিন্তু বলতে পারতাম না, কারণ আমাকে 2 দিন খাওয়ালে একদিন তো আমার খাওয়াতে হবে, তাই না? তো সেটা খাওয়ানোর মতো আসলে 5 টাকা 7 টাকা দিয়ে হয়তো 1 প্লেট ফুচকা আমি হয়তো খেতে পারবো, কিন্তু ওই যে গ্রুপ করে সবাই কেউ কেউ এক একজন এক একদিন খাওয়াচ্ছে, ওই 7-8 জনকে তো খাওয়ানোর মতো সামর্থ্য ওই সময় আমার নাই। আমি তো জানি আমি সেটা পারবো না, এই জন্য আমি যেতাম না। ক্লাস পার্টি বলে একটা জিনিস শুনলাম তখন, এটা নভেম্বর ডিসেম্বরের কথা, ক্লাস পার্টি, কেক আনা হবে, টাকা দিচ্ছে চাঁদা, হ্যাঁ অন্যরকম বিষয়। ক্লাস পার্টি তখন সবাই বোধহয় 500 টাকা করে দিচ্ছিল। ওরে বাবা, 500 টাকা দিব, কিভাবে দিব? হ্যাঁ, বিরিয়ানিও খাওয়াবে, কেক হবে, জিনিস তো বিশাল বড়, কিন্তু এখানে আমি যে পার্টিসিপেট করব না, সেটা কিভাবে হয়? একটা ক্লাস পার্টিতে তো সবাই পার্টিসিপেট করে, খুশি হয়ে বাচ্চা কাচ্চারা আসে, বাবা মারা দেয়, তা আমি কার কাছে বলবো? 500 টাকা তো একটা অনেক বড় ফিগার আমার জন্য। এভাবেই যাচ্ছিল সব কিছু। তো ক্লাস 9-এ ওঠার পরে আমি কমার্স, যে আমার মেইন যে সাবজেক্টটা, ওইটা চুজ করলাম কমার্স, কারণ সায়েন্সে পড়তে গেলে টিউশন তখন অনেক পড়তে হতো, স্বাভাবিক এফোর্ড করা পসিবল না, আর্টস আমার ভালো লাগতো না। ক্লাস 10-এর টেস্ট পরীক্ষা দেওয়ার পরে হচ্ছে আমি কোচিং মানে কোনো টিচারের কাছে ওইভাবে আসলে পড়ার সুযোগ হয়নি। হ্যাঁ, তো বাসার পাশে একজন টিচার ছিলেন, তার কাছে হচ্ছে টুকটাক জাস্ট ম্যাথ আর ইংলিশটা দেখাই নিতাম। তো কোচিংয়ে এরকম যাওয়ার পর একদিন বুধবার হচ্ছে আমি ভ্যানে যেতাম তখন, স্কুল ভ্যানে। হ্যাঁ, তো তখন আমরা 3 জন ফ্রেন্ড যাব, তো সেদিন আপুকে বলে নিয়েছি যে আজকে তো ভ্যানে যাব না, রিক্সায় করে 3 জন যাব। তো আপু বলছে আচ্ছা ঠিক আছে, উপরে বসবি না, পড়ে যাবি, হ্যান তেন, সবসময় আপু কিন্তু খুব কনসার্ন, হ্যাঁ এভাবে। আচ্ছা ঠিক আছে, তো যাব। তো রিক্সায় করে তখন আমরা হচ্ছে 11 নম্বরে একটা কেএফসি আছে, ওই কেএফসির সামনে থেকে যাই, পাশে হচ্ছে ইস্টার্ন ব্যাংক। তো ওই ব্যাংকের সামনে এসে রিক্সার হচ্ছে ইয়ে হয়ে যায়, টায়ার পাংচার হয়ে যায়। তো এখন উনি ওই সামনেই হচ্ছে ইয়ে দিবে পাংচার, ওই যে কি বলে ওইটাকে, গ্যাস দেওয়ার জন্য দোকান ছিল রাস্তার ফুটপাতে। তো ওই মামা বলতেছে মামা একটু নাইমা দাঁড়ান, আমি একটু জাস্ট ইয়েটা দিয়ে নেই। তো নেমে দাঁড়াইছি, তো তখন হচ্ছে দেখলাম কি ব্যাংকের ওই রাস্তার সামনেই 2 জন, ব্যাংকের তো ফর্মাল ড্রেস, অফ হোয়াইট কালারের শার্ট, ব্ল্যাক প্যান্ট, টাই পরা, 2 জন মানুষ দাঁড়ায় আসছেন। তো একজন মানুষ দেখলাম, একটা ছেলে, বেশ ভালো টল, বেশ সুন্দর শানদার। হ্যাঁ, তো তখন মানে না দেখার ভান করে হলো, এখন চোখের সামনে কেউ পড়ে গেলে তো তাকে স্কিপ করা যায় না, তো ওইটা খুব অকওয়ার্ড ফিলিং হচ্ছিল, ঠিক আছে। যাই হোক, তারপরে গেলাম, এটা ছিল মঙ্গলবার। বুধবারের ঘটনা হচ্ছে আবার আমি সেদিন ইয়েতে করে যাচ্ছি, ভ্যানে করে যাচ্ছি। তো ভ্যানে করে যাব, সেম জায়গায় ভ্যান মামা হয়েছে কি, বেশি ভ্যানের গাদাগাদি হইলে নেমে আমার ধাক্কা মারতাম, আমরা 2-1 জন। ভ্যান মামা টানতে পারতো না, এই যে গামছা দিয়ে ওই হ্যান্ডেলটা টাইনা ধরতো, মামা ওই হ্যান্ডেলটা দিয়ে ওইটা ভ্যান টানার চেষ্টা করতো, আমরা পিছন থেকে ধাক্কা দিতাম। তো বড় যারা, ওরা সামনে বসতো, তো আমি তো বড় ছিলাম ছোটদের সাথে, আমি আর আরেকটা ছেলে আমরা সামনে ছিলাম, তো আমাদেরকে বলতেছে নেমে ধাক্কা দিতে। আমি নেমে, আমরা 2 জন ধাক্কা দিব, মাথা তুলে দেখি ওই লোক 2 জন ওখানে দাঁড়ায় আছে। তো দ্যাট ওয়াজ আ ভেরি উইয়ার্ড সিচুয়েশন। ভ্যান ধাক্কা দিতেছি, মানে এইটা আমি দেখার সাথে সাথে আমি ওই যে নিচে মাথা হেলে যে ধাক্কা দিতেছি, আমি উপরে উঠে যে তাকাবো, এটা দেখা নেই। তারপর ব্যাগ নিয়ে ব্যাগের নিচে এভাবে মাথা দিয়ে আমি যাচ্ছিলাম, চলে গেছি। ভালো, এটা হচ্ছে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার আমার মনে আছে, শুক্রবার ক্লোজিং, আমাদের লাস্ট দিন ছিল, ওই দিন সব টাকা পয়সা দিয়ে দিতে হবে। আপুকে নিয়ে ব্যাংকে গেলাম, টাকা জমা দিব। টাকা জমা দিতে, এটা কিসের টাকা জানো?
স্কুলের বেতন সবকিছু ক্লিয়ার করতে হবে তো, হ্যাঁ, তো বেতন সবকিছু ক্লিয়ার করব, যাব। তো তখন হচ্ছে যাওয়ার পরে টাকা যখন জমা দিতে গেলাম, দেখলাম ওই ভদ্রলোক, হ্যাঁ, আমাদের টাকা নেওয়ার জন্য 3 দিন উনি টাকা নিচ্ছেন। সো আমি না দেখে এত উইয়ার্ড লাগতেছিল, মানে দুইটা খুব বাজে সিচুয়েশনে তার সাথে আমার দেখা। একদিন রিক্সায় পাম দিচ্ছে, আরেকদিন আমি নিজে ধাক্কা মারতেছি। খুবই একটা উইয়ার্ড। যাই হোক, যেভাবে হোক পার্টটা নিয়ে না দেখার ভান করে টাকা পয়সা দিয়ে চলে আসছি। পরের দিন শুক্রবার আমরা আবার ওই দিন গারস্থ অর্থনীতির কোনো একটা প্র্যাকটিক্যাল জমা দিতে যাব। তো আমরা ওই রিক্সা করেই 3 জন যাচ্ছি। তো যে আমি এখনো আছে, আমি যে কেএফসির কথা বলছি এখন মিরপুরের, ওইটার অপোজিটে হচ্ছে একটা মসজিদ আছে, এখনো আছে। তারপর যেটা হলো যে আমি যাব স্কুল গেটের সামনে, তো দেখলাম ওই লোক রিক্সা দিয়ে আসতেছে। আসার পরে একটা কাগজ আমার হাতে দিয়ে বলতেছে যে ইংলিশে কি যেন বলছে, কিন্তু আমি তখন এত ভয়ে আমার পুরা মানে হাত পা কাঁপা শুরু করছে। ইংলিশটা মনে নাই, শুধু টেক ইট কিছু একটা মনে আছে, টেক দিস বা টেক ইট কিছু একটা বলছে। আগে পিছে যা ইংলিশ বলছে কানের উপর দিয়ে চলে গেছে, শুনতে পারি না, এত কান গরম হয়ে গেছে। মানে এটা দেখার সাথে সাথে জিনিসটা কি দিল, আমি নিয়ে এসে যে খুলে দেখার সাহস পাচ্ছিলাম না। ওটা কেউ যদি দেখে, এর আগে কোনো কথা হয়নি তার সঙ্গে, না না, এত বাজে সিচুয়েশন, সাহস তো মারাত্মক। হ্যাঁ, মানে এরকম একটা অবস্থা। ঠিক আছে, সরি, কারণটা হচ্ছে আপনি তখন কিসে পড়েন? ক্লাস 10 পড়ি। পরীক্ষা তখনো দেন নাই। সো 15 থেকে 15.5 বছর বয়সের একটা ছোট বাচ্চা, আর সে হচ্ছে একটা ব্যাংকে জব করছে। তখন তার বয়স 24-25 হবে হয়তো। ওকে, ওকে, মানে 10-12 বছরের ডিফারেন্স। 10-12 বছরের ডিফারেন্স। আমি তখন যেটা করলাম, ওয়াশরুমে চলে গেছি। ওয়াশরুমে যে ওটা খুলে দেখি, কারণ সাহস কেন বলছি, কারণ ব্যাংকে জব করে, যদি মেয়েটা যদি কোনো কারণে উইয়ার্ড ফিল করে ব্যাংক কাউকে কমপ্লেইন করে, তোর জব চলে যাবে। হ্যাঁ, তো কত বড় সাহসটা নিয়ে আমি তখন চিন্তা করতেছিলাম কি ব্যাপার এটা। আমি বুঝে ওঠার আগে আমি নিয়েছি, বাট জিনিসটা কি এটা মাথার উপর দিয়ে চলে গেছে, আসলে মাথাও ছিল না। তো যখন আমি ওয়াশরুমে এসে খুলে দেখি একটা মোবাইল নাম্বার। হ্যাঁ, মোবাইল নাম্বার। তো মোবাইল নাম্বারটা কি করব, আমি 2-3 বার দেখে মোবাইল নাম্বারটা আমি মুখস্থ করে ফেললাম। আমার খুব ইজিলি যে কোনো কিছু দেখলেই ক্যাচ হয়ে যেত। ওখানে 5-7 মিনিট থেকে আমি মোবাইল নাম্বারটা ক্যাচ, মানে আমি করে ফেললাম। যাই হোক, শেষ। তারপরে আর তার সাথে আমার কোনো দেখা নাই, কিছু নাই। পরীক্ষা শেষ হইলো, পরীক্ষা দিলাম সুন্দরভাবে। পরীক্ষা সুন্দরভাবে দেওয়ার পরে, পরীক্ষার পরে যখন মোটামুটি কথাবার্তা হচ্ছিল যে এখন তো কলেজে যাইতে হবে, যাব, সামনে ইয়েটিয়ে আছে, একটু বড় হলাম, কোচিং টোচিংও করতে হবে, হ্যাঁ, কিভাবে আপু তো যোগাযোগ করবে এই সে। তো তখন আমি বললাম যে আমাকে একটা ফোন যদি কোনোভাবে কিনে দেওয়া যায় আর কি। তো যাই হোক, আপু রাজি হয়ে একটা ফোন আমাকে তখন কিনে দিলেন ম্যাট্রিকের পরে। তো তারপর পরীক্ষা শেষ, আমি আমার চাচাতো বোনের বাসায় আমরা বেড়াতে গেলাম। তো ওই দিন হচ্ছে যাওয়ার পরে বোনের বাসায় রং নাম্বার সিনেমাটা দেখছিলাম সন্ধ্যার সময়। সিনেমা দেখার মাঝখানে কারেন্ট চলে গেছে। বারান্দায় বসে চিন্তা করতেছিলাম, চিন্তা করতে করতে আমি রং দেখি, মনে হলো যে আচ্ছা এই নাম্বারটা তো একটু ফোন দিয়ে দেখি। তো তখনও মনে আছে নাম্বারটা? আমি তো নাম্বার মুখস্থ করেছিলাম, ওই নাম্বারটা জানি না, আমি তো মুখস্থ করে ফেলেছিলাম তখন নাম্বারটা আমার, মানে হ্যাঁ, খুবই শার্প মেমোরি, খুবই। এবং আমি সেটা কোনো ডায়েরিতে লিখি নাই, কোথাও লিখিনি, ঠিক আছে, আমার মনে আছে। তখন মনে হলো আচ্ছা ফোন দেই তো, কি কারণে নাম্বারটা দিল। তো তখন আমি ফোন দিয়ে প্রথম কথাটা এরকম হয়েছিল যে ভাইয়া আপনি আমাকে এই নাম্বারটা দিয়েছিলেন। কতদিন পরের ঘটনা এটা? অনেক দিন, প্রায় পরীক্ষাই তো চললো 1 মাস, 1 মাস পরে আরো 10 দিন, প্রায় 1.5 মাস 2 মাস হবে এরকম। মানে পুরো পরীক্ষা শেষ হলো, প্র্যাকটিক্যাল শেষ হলো, তারপর আরো বোধহয় 10-12 দিন পরে আমরা গিয়েছিলাম বেড়াতে। এটা অনেক সময়, 1.5 মাস 2 মাস হবে প্রায়। ও ওই আপনি না, এতদিন পরে আমাকে মনে পড়ছে, আমার এই প্রথম কথা, এতদিন পরে মনে করলেন। হ্যাঁ, তো তারপরে ওই 1-1.5 মিনিট কথা হয়েছিল। তারপর আচ্ছা ঠিক আছে ভাইয়া রেখে দেন, পরে কথা বলবো। হ্যাঁ বলে রেখে দিচ্ছে, কারণ ভয় পাচ্ছিলাম, স্বাভাবিক। তো তারপরে শেষ, তারপরে আর কোনো কথাবার্তা ওইভাবে হয় নাই। এরকম আবার 2 দিন পরে একবার একটা মেসেজ দিলাম, তো সেও একটা টেক্সট দেয়, এরকম শেষ। কি করতেছেন, তখন পর্যন্ত তুমি বলার হয় নাই, কি করতেছেন, আমি এই সে এ বলে। তারপরে যেটা হলো, একদিন হচ্ছে আমি তাকে ফোন করছি। তো ফোন করে বললাম যে আপনি যে আমাকে এরকম টেক্সট দেন বা আপনি আমাকে নাম্বারটা দিয়েছিলেন কেন। তো বললো যে দেখেন বলছিলেন কি, দেখো বলছিল, ভুলে গেছি, তুমি কোথায় বলছিল, সে বোধহয় তুমি করেই বলেছে, আমি আপনি করে বলেছিলাম। দেখো একটা খুব অদ্ভুত ব্যাপার তোমার সাথে আমার হয়েছে, সো সেটার কারণে। তো আমি বললাম কি, যে এরকম তোমার সাথে আমার পর 4 বার দেখা হলো, এটা একটা অদ্ভুত ব্যাপার আমার কাছে মনে হয়েছে। আর
শুক্রবারের দিন যেদিন তুমি রিক্সা করে তোমরা 3 জন যাও, তো সেদিন আমি নামাজ পড়ছিলাম, তো নামাজের আমি যখন মোনাজাত ফিরায় যখন সালাম ফিরাবো রাস্তার দিকে তাকাইছি, দেখি তুমি যাচ্ছ। দ্যাট টাইম আই ওয়াজ থিং যে ডেফিনেটলি এটা খুবই স্ট্রেঞ্জ একটা ব্যাপার, এই মেয়েটার সাথে আমার বারবার কেন দেখা হচ্ছে, কোথায় কিছু আছে। তো এই জন্য আমি তোমাকে কি মনে করে ফলো করছি জানি না, আমি আমার লাইফে কোনোদিনও রিক্সায় করে যে এভাবে কাউকে কিছু দেই নাই, কিন্তু তোমাকে ওই দিন আমি ওইটা দিছিলাম কারণ মনে হচ্ছিল কিছু একটা, না হলে এত বারবার কেন এভাবে দেখা হবে। এবং সালাম ফিরানোর পরেই যখন তোমাকে আমি দেখছি তখন আমার কিছু একটা মনে হয়েছিল, এই কারণে নাম্বারটা, যদি তুমি কমফোর্ট ফিল না করো আমাকে কখনো আর ফোন টোন দিও না, আমিও দিব না, এই শেষ, কথাবার্তা হয় নাই। তো তখন আমি তাকে একটা কি মেসেজ মেবি টাইপ করতে গেছিলাম, যে আমি খুব ইমোশনাল হয়ে গেছিলাম, কি যেন করতে যে আমি না ওইটা আপুকে দেখে আর পাঠাইনি, কিন্তু এই মেসেজটি যে ড্রাফট বক্সে জমা হয় এটা জানতাম না, ডিলিট করে ফেলছি, কিন্তু মেসেজ তো ড্রাফট বক্স বলে একটা কথা আছে। আপু ফোন চেক করতে যে ওই ড্রাফট বক্সে যে মেসেজ পাইছে, পেয়ে দেখলো যে এরকম কিছু একটা লিখতে, বুঝছে যে ঘটনা খারাপ। পুরো খালা, দুলাভাই, মা, আপু, ভাইয়া একদম হুলুস্থুল, মানে প্রেম, ঢাকা শহরে পড়তে এসে তুমি প্রেম করতে জীবন বৈশা প্রেম, কিন্তু সেটা যে আসলে প্রেমই না, কিছুই না, এটা তারা কোনোভাবে বুঝতে রাজি না। ভয়াবহ অবস্থা তৈরি হলো। দুলাভাই আপু খুব চিল্লাচিল্লি অবস্থা, স্বাভাবিক, হ্যাঁ কি অবস্থা, তুমি ওকে এই করছো, তুমি কেন কিনে দিলা, তোমার কারণে এই হয়েছে, মানে এটা স্বাভাবিক, মানে এটা তার রাগ থেকে বলা। হ্যাঁ, এত ছোট মেয়ে নষ্ট হয়ে যাবে, কোন জায়গার কোন ছেলে, ঢাকা শহরের ছেলেরা ভালো না, হ্যান তেন বহুত কথাবার্তা বলার পরে সিদ্ধান্ত নেওয়া হলো যে আমাকে আবার গ্রামে পাঠিয়ে দেওয়া হবে, ঢাকায় আর আমার পড়াশোনা হবে না, যেহেতু এরকম একটা অবস্থা। তো এসএসসি তো অনেক ভালো রেজাল্ট হয়েছিল আমার, তো তারপরে যেটা হলো যে আমাকে গ্রামে পাঠিয়ে দেওয়া হলো, ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। গ্রামের কলেজে আবার শুরু করতে হবে। ঢাকাতে এত বছর পরে আবার গ্রামের কলেজে গিয়ে, হ্যাঁ, এই একটা ঘটনা কেন্দ্র করে, এই একটা ঘটনা। এবং আমি কিন্তু পড়াশোনা, আমার কিন্তু ইন্টারমিডিয়েট আমি গ্রাম থেকেই পড়েছি, আমাকে ওখানে পাঠিয়ে দেওয়া হলো। আমার মনের মধ্যে একটা জেদি কাজ করছিল, আমি তো কিছু করলাম না, কিন্তু জিনিসটা তো এরকম হলো, আমি ঢাকাতে ব্যাক করবই, যে কোনোভাবে হোক, ঠিক আছে, এই যে একটা মাথার মধ্যে ঢুকলো। আমি ইন্টারে যখন আসলাম গ্রামে, আমি কিন্তু আর কোনো টিউশনি পড়ানো কিছুই না, আমি শুধুমাত্র কনসেন্ট্রেশন দিয়ে পড়াশোনা করেছি। আমি আমার বাড়ি থেকে আমার কলেজ পর্যন্ত আমি হেঁটে গিয়েছি, হেঁটে আসছি, খুব কষ্ট করে ওই সময়টা আমি পড়লাম। দিয়ে ইন্টারমিডিয়েটে আমি বেশ ভালো রেজাল্ট, তার সাথে আমার কিভাবে কথা হতো, ওই যে ফোনটা, ওইটা কিন্তু আমি দেইনি। তো ভাইয়া কি করতো, ফোন তালা দিয়ে রেখে যেত। তো শুধুমাত্র মাকে বলছিলাম যে মা এরকম কিছু না, তা আম্মা না ছোট থেকেই, মানে একদম থেকে আমার উপর একটা অন্যরকম টান ছিল। হ্যাঁ, আম্মা ফোন বের করে দিত চাবি দিয়ে, চাবি তো আমার কাছে থাকতো, ফোনটা বের করে দিত। আমি কি করতাম, একটা টেক্সট দিয়ে তাকে দেখতাম 2 মিনিটের মধ্যে রিপ্লাই করেন, সে যখন রিপ্লাই করতো তারপর লিখে দিতাম ডোন্ট রিপ্লাই, মানে আমি এখন ফোন রেখে দিব, যাতে এসে ভাইয়া কোনো কিছু চেক না করতে পারে। জাস্ট এতটুকুই কথা হতো, এর বেশি কিছু হতো না। তো যাই হোক, তারপরে যেটা হলো, ইন্টার পরীক্ষা দিলাম, ইন্টার পরীক্ষা দেওয়ার পরে রেজাল্টও ভালো হলো। এখন তো ইউনিভার্সিটি পড়বো, ঢাকাতেই পড়বো, কিন্তু তার আগে তো ভর্তি কোচিং করতে হবে, কারণ কোচিং ছাড়া তো ইউনিভার্সিটি যেটা স্বপ্ন দেখে আসতেছে ঢাকায় সম্ভব না। মানে আমার তো আসলে প্রাইভেট কোথাও পড়া সম্ভব না, পাবলিকেই পড়তে হবে, কারণ টাকা পয়সার যেহেতু সমস্যা। পাবলিক ইউনিভার্সিটি এখন ভালো যদি বিশ্ববিদ্যালয়ে চান্স না পাই তাহলে পড়বো কীভাবে, ঢাকায় তো ইম্পসিবল, কোচিং করতে হবে। তো আম্মাকে বললাম এরকম, তখনও তো খুব খারাপ অবস্থা, কি করব। আম্মা ওই যে বাঁশ বিক্রি করতেন, 200-100 করে করতেন, ওই বাঁশটা তখন ততদিনে 5 বছরে বাঁশ প্রায় 25,000 টাকার অ্যাসেট হয়ে গিয়েছিল, কিন্তু বিশাল বাঁশ বাগান। এবং সেটা ওই যে 200-100 করে প্রত্যেক হাট হতো, আমাদের হাটে এরকম 5টা-6টা করে বাঁশ বিক্রি হতো। ওইটা থেকে আম্মা কিছু মুরগি, কিছু হাঁস, ছাগল, হ্যাঁ অনেক বিস্তর জিনিসপত্র। তারপরে আব্বা মারা যাওয়ার পরে হচ্ছে মুক্তিযোদ্ধার ভাতা শুরু হলো 2003 বা 4 সাল থেকে, ভাতার কিছু টাকা খালা টাকা দিতেন, ওরকম করে সংসার চালানোর পরে এই টুকটাক টাকা কিছু জমতো। তো তারপরে আম্মা বললো যে আচ্ছা ঠিক আছে, কোথায় করবা কোচিং, ঢাকায় দেখলাম অনেক টাকা সম্ভব না, তো রংপুরে পড়বো। তো রংপুরে জন্য আম্মা করে ওই আমার কাছেরই খুব একজন ক্লোজ রিলেটিভ, তার সাথে কথা বললে, তো তিনি বললো, আমি বলেছিলাম কথা, প্রথমে আম্মা কথা বললো যে যেতে চায়, পড়তে চায়, ওখানে কোচিং করতে চায়। তো উনি বললেন আচ্ছা, খুব ভালো, অ্যাপ্রিসিয়েট করে। আমি যখন ফোনে কথা বললাম তখন আমাকে বলতেছে কতদিন থাকবা,
তো তখন ওই যে বলে না যে ছোট থেকেই তো খুব কান খাড়া, কারণ ওই জিনিসগুলো দেখে তো অভ্যস্ত। আমি বুঝতে পারছিলাম যে কতদিন থাকবো, এটার মিনিংটা কি হতে পারে। তো আমি বলছিলাম বেশি দিন না, 20 দিনের মতো থাকবো। কিন্তু ওটা যে আসলে 20 দিনের না, ওইটাও বলতে পারতেছিলাম না। হ্যাঁ, মনে হয়েছে যে বলে আগে এন্ট্রি করি, পরে দেখা যাবে পরেরটা, আগে যাই। তো বলে তখন বোধহয় ওইরকম 5,500 কি 6,000 টাকা নিয়ে আমি হচ্ছে রংপুরে আসি। তার সাথে কথা হতো, সেগুলো কিছুই জানতো না, বলতাম না, লজ্জা পাইতাম যে এইসব বিষয় বলবো, কি মনে করবে, কেমন কি। মানে আপনার ফ্যামিলির ইকোনমিক অবস্থা বা কি হচ্ছে কিছু সে জানতো না, নিয়ে কথা হতো না, কিন্তু জানতো সব ভালো যাচ্ছে। জিজ্ঞেস করতো, আমি বললাম যে পরীক্ষা দিয়েছি। ওর ফ্যামিলি কিছু জানতেন আপনি ওই সময়টাতে? ওর ফ্যামিলি স্ট্রাকচার, ও কোথা থেকে পড়াশোনা করেছে, এগুলো জানতেন? কিন্তু আপনার ফ্যামিলি সে কিছু জানতো না, ওইভাবে জানতো না, মানে উইকনেসগুলো জানতো না। উইকনেসগুলো জানতো না, রাইট। আমি বলতাম না। হ্যাঁ, তো তারপরে যেটা হলো যে তাকে বললাম এরকম আমার ফ্যামিলি। ওর বাড়ি কোথায় ছিল? ঢাকাতেই থাকতেন। না মানে অরিজিনালি ও কোথাকার? সিলেট। সিলেট, আচ্ছা। বেশ বনেদি পরিবারের থেকে, মানে অরিজিনালি রুটেড বাই সিলেট। সিলেট। তো যাই হোক, তো তারপরে আমি যেটা করলাম যে আমি রংপুরে আসলাম। রংপুরে আসার পরে কোচিংয়ে এডমিশন হলাম। আত্মীয়ের বাসায় যখন 20 দিন ছিলাম, 20 দিন পার হয়ে 25 দিনের মাথায় আমি যে থাকার ঘরটা থাকতাম, তো যখন 25 দিন কি 26 দিন হলো বা এরকম, তারপরে আমি থাকার ঘর থেকে আমাকে শিফট করে দেওয়া হলো স্টোর রুমে। কারণ আমি তো বলেছিলাম যে আমি 20 দিন থাকবো, তো ওই রুমটাতে অকুপাই করে ফেলছি আমি। তো সেটা কোনোভাবেই আর গ্রহণযোগ্যতা পাইনি। তখন আমি স্টোর রুমে থাকা শুরু করলাম। স্টোর রুমে মানে এই যে থাকে না, জাজিমের মতো একটু ম্যাট্রেস টাইপের, ওইখানে ফ্লোরিং এর মতো আর কি, নিচে থাকতাম। সামনে একটা ছিল, ওই যে শোকেস, কাপটাপ রাখতেন, কিছু পুরান কাপড় চোপড়, ওই সবের মধ্যেই আর কি। আর তখন হচ্ছে প্লেটে খাবারটা রেডি করে দেওয়া হতো, একটা প্লেটের ভিতরেই সব, চাইলেই সেকেন্ড টাইম নেওয়ার কোনো অপশন ছিল না। হ্যাঁ, প্রায় সময় পাঙ্গাস মাছ, আলু দিয়ে ঝোল, পেঁপের ভাজি আর ডাল খাওয়া হতো। আর সাবান 2 টুকরা করে ব্যবহার করেছি, লাক্স সাবান মাঝখান থেকে কেটে অর্ধেক করে। শ্যাম্পুর বটলে পানি ঢেলে ঝাঁকিয়ে করেছি, মাঝে মাঝে সাবান দিয়েও চুল পরিষ্কার করেছি। তারপরে পেস্ট কেটে, পেস্টের মুখার ভিতরে কানি, এই যে এই আঙ্গুল ঢুকাই দিয়ে পেস্ট সামনের দিক থেকে বের করে দাঁত ব্রাশ করেছি। এটা কি অভ্যাস ছিল না প্রয়োজন ছিল? প্রয়োজন ছিল, তো সেটাও ঠিক ছিল, মেনে নিয়েছিলাম, কারণ আমি জানতাম যে আমাকে একটা ভালো কিছু করতে হবে। তারপরে প্রসঙ্গটা আসলো যে আমাকে বিয়ে দেওয়া হবে। জানতাম ভালো কিছু করতে হবে এবং আমাকে ঢাকাতে ব্যাক করতে হবে। হ্যাঁ, এবং পরে যখন বিষয়টা এরকম হলো যে আমাকে বিয়ে দিয়ে দেওয়া হবে, তখন আমি আসলে চিন্তা করতেছিলাম কি করব, কিন্তু আমার কিছু করার নাই। ওই সময় কি কমিটমেন্ট হয়েছে দুজনের পক্ষ থেকে, লাইক ইউ গাইজ লাভ ইচ আদার, নাকি শুধু কথাই বলতেছেন? ভালোবাসি, দুজনকে জানি, কেউ কাউকে বলিনি। বলেন নাই? ওকে, ঠিক আছে, কেউ কাউকে বলিনি। কিন্তু সে বুঝাতো, সে খুবই কেয়ারিং ছিল, জানতে চাইতো সবসময়। কিছু কিছু জিনিসে বোঝা যায় না, মাঝে মাঝে মন খারাপ, এতগুলো জিনিস যে সাফার করতেছি, এটা কি বোঝাই, মানে এটা কি ঢেকে রাখা আদৌ সম্ভব তো না। কোনো না কোনো ভাবে কিন্তু বোঝার চেষ্টা করতো যে কি, বা ওই যে থাকে না যে প্রায় সময় হয়তো বলতাম পাঙ্গাস মাছ দিয়ে ভাত খাইছি, তো বলতো অন্য কোনো মাছ খাও না, আমি অনেক পছন্দ করি, আম্মার মতো বলতাম, খুব ফেভারিট, ভাল লাগে খাইতে। হ্যাঁ, এরকম। তো এই জিনিসগুলো, হ্যাঁ এই জিনিসগুলো তো বিয়ে দেওয়ার কথা হচ্ছে। তো যখন হচ্ছে বিয়ের প্রসঙ্গ আসলো, তখন আম্মাকে ডাকা হলো, আম্মা আসবে। তো আম্মা এসে আম্মার হাত ধরে আমি অনেক কান্নাকাটি করলাম যে আম্মু, এখন আমি তো এইভাবে চাই না, ছেলে টেলের কথা বলি নাই, আমি পরীক্ষাটা অন্তত দিই, যদি আমি চান্স না পাই তাহলে তোমরা যেটা করবা সেটাই করব। অনেক কান্নাকাটি করে বললো যে ঠিক আছে, তোমরা যেটা মনে করো সেটাই করো, বলে আম্মা আমার হাত ধরে অনেকক্ষণ কান্নাকাটি করে আমাকে রেখে চলে আসছে। হ্যাঁ, চলে আসার পরে আমি চিন্তা করতেছিলাম আমি কি করব, কিন্তু আমার মাথায় কোনো কিছুই কাজ করতেছিল না তখন। আবার কোচিং যখন ওই টাকা নিয়ে আসছিলাম 5,500 কি 6,000 টাকার মতো, তো কোচিংয়ের ভর্তিই ছিল বোধহয় 6,000 টাকা, তো আমি তখন পুরো টাকা দিইনি, 4,000 টাকা দিয়েছিলাম, সম্ভবত 2,500 টাকার মতো বাকি ছিল, তো ওইটাও দিয়ে দিতে হবে, কারণ 25 দিন, 1 মাস হয়ে গেছে অলরেডি আমি আসছি।
ক্লাস শুরু হয়ে গেছে, স্বাভাবিক 1 মাসের মধ্যে তো টাকা দিতে হবে। তো তখন মাথায় কাজ করতেছিল না, আমি ওই কোচিংয়ে যে মালিক যে ভাইয়া ছিলেন, তো ওই ভাইয়ার কাছে না আমি সামনে বসে আমি কেঁদে দিছি। তো তখন ভাইয়া জিজ্ঞেস করতেছিলেন, তুমি কাঁদতেছো কেন, কোনো সমস্যা হয়েছে, মৌনতা বলো। আমি বললাম যে ভাইয়া আসলে বিষয়টা এরকম না, আমি খুব লজ্জিত, আমার তো টাকাটা দেওয়ার কথা, এই টাকাটা আমি এখন দিতে পারতেছি না, কারণ আমি একটু ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে আছি। তো আমার পরিবার থেকেও আসলে আমি চেষ্টা করছি, আমি দিব, আমাকে একটু সময় দেন, আমি দিয়ে দিব। তো উনি বলতেছে যে, তখন উনি জানতে চাইলেন কি করি, কি করছি, কি কি তখন আমি বলার পরে উনি যেটা বললেন যে, আমি তোমার জন্য একটা কাজ করতে পারি, আমাদের এই কোচিংয়েই তো অ্যাডমিনিস্ট্রেটিভ অনেক কাজ থাকে, অনেকেই করে, হ্যাঁ, পার্ট টাইম কাজ, তো তুমি চাইলে করতে পারো। মানে ওই যে খাতা, পরীক্ষার্থীদের খাতা নিয়ে আসা, কোয়েশ্চেন মার্কগুলো দেওয়া, একটা ব্যাচ ওয়াইজ হয় না, টিএ যেটাকে বলে টিচার অ্যাসিস্ট্যান্ট, রাইট, ব্যাচ ওয়াইজ হয় কিন্তু। তো ওই ব্যাচের সময় দেখা গেল যে আমি যে ব্যাচে আছি, পরের যে ব্যাচগুলো বা আগের যে ব্যাচগুলো, তাদের খাতা দেওয়া, তারপর তাদের খাতাগুলো নিয়ে আসা, আবার কেউ এসে ভর্তি হতে চাচ্ছে সেই ফর্মটা ফিল আপ করে দেওয়া, এই ধরনের কাজগুলো, হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটিভ যে ওয়ার্কগুলো সেগুলো সে করতে পারো। আমি তো খুবই খুশি হইলাম, আমাকে 3,500 টাকা ভাইয়া তখন বললেন, ঠিক আছে 3,500। তো প্রথম মাসের বেতন থেকে ওইটা কেটে নিয়েছিল, মনে আছে, 2500 টাকা, আর 1500 টাকা আমার হাতে ছিল, 3,500 টাকা। আমি তো খুবই খুশি। তারপরে আসলাম, আসার পরে তখনও কিন্তু আমি শিওর ছিলাম না যে আমি চাকরিটা কতদিন করতে পারবো, কারণ চাকরি তো কখনো করি নাই। তো তখন কিন্তু আমি আরও বেশ কয়েকজন রিলেটিভ আমার যারা থাকতেন তাদের সাথে যোগাযোগ করছিলাম যে আমি কি আর 1 মাস থাকতে পারি কিনা, হ্যাঁ, থাকতে দেওয়া যায় কিনা অন্য কোথাও। কেউই কিন্তু রাজি হয়নি, কারণ বাবা নাই এবং আমাকে ধরে নেওয়া হয়েছিল আমি প্রচন্ড বেয়াদব একটা মেয়ে, কারণ সম্পর্কের ব্যাপারটা তখন মোটামুটি সবাই জানছিল। এই সময়টা তো এটাই হয় যে মানে কোনো মেয়ের রিলেশনশিপ থাকা মানে হচ্ছে এই যে মেয়েটা উচ্ছন্নে চলে গেছে and she is out of control, এবং ফ্যামিলি থেকে বিয়ে দিতে চাচ্ছে, সে বিয়ে করছে না, না করে আবার সে এখন চাকরি ওই সময়টা তো আপনাদের শুধু ফোনে কথা হতো, লাইক এরপরে যে সেকেন্ড মিট হওয়া সেটাও হয় নাই? না না, সেকেন্ড মিট কোথায় থেকে, সময় তো পেলাম না। ও কি জানতো যে আপনার ওর কারণেই মূলত গ্রামে ফিরে আসতে হয়েছে ওই সময়টা? বলেন নাই? না, আমি বলিনি। তোর স্টোরি শোনেন, আরো সামনের দিকে অনেক কিছু বাকি। হ্যাঁ, তারপর? তো তখন হচ্ছে আমি আমার যারা থাকতেন ওখানে রংপুরে, তাদের সাথে কথা বললাম, তো কেউই রাজি হয়নি আমাকে রাখার জন্য। এইবার এরকম কথা ছিল, শেয়ার নামে এই মেয়েকে কে রাখবে, এটার দায়িত্ব কেউ নিবে না। 4-5 দিনের মধ্যে আমি ওখান থেকে বের হয়ে আমি হচ্ছে মেসে উঠলাম। মেসে উঠার পর হচ্ছে যেটা হলো যে মেসের টাকা, মিল চার্জ, যাতায়াত খরচ সব মিলায় 3,500 টাকাটা খুব হেভি হয়ে গেল। আমি বাসায় আম্মাকে কোনো টাকার প্রেশার দিতাম না। আম্মা বারবার চেষ্টা করতো কিছু লাগবে কিনা, পাঠাবো কিনা, কিন্তু আমি জানি যে এই জায়গাটা থেকে নেওয়াটা সম্ভব না। আর এই যে সম্পর্কটা, এই সম্পর্কর কারণে খালা যখন জানলেন, খালা পড়াশোনার খরচ কিন্তু বন্ধ করে দিলেন, ইন্টার থেকে আর দেননি। কারো কাছ থেকেই কোনো টাকা পয়সা কোনো কিছুই চাইতাম না। এমনিতেই ছোট থেকে চাওয়ার অভ্যাস ছিল না, তখন আরও চাইতাম না। সকালবেলা সিঙ্গারা হাউসের 3-4টা সিঙ্গারা, 1 কাপ চা, ঠুসে পানি খাইতাম যাতে পেট ফুলে থাকে। গ্যাস হইতো তো বুঝতাম না, কিন্তু খিদা লাগতো না। দুপুর 3টা 3:30 পর্যন্ত চলে যাইতো। তারপরে বাদাম, ওই অফিসে যেহেতু জব করতাম, ওই পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে বাদাম মাখায়ে খাইলে আপনি জাস্ট ট্রাই করে দেখবেন, খিদা লাগে না। হ্যাঁ, খেলে পেট ভরা থাকতো। আর শুধুমাত্র রাতের মিল চার্জটা দিতাম 20 টাকা সম্ভবত, ওইটা ডিম ভুনা, গরম ভাত। শরীর খারাপ হয়ে যাওয়ার কথা ইন লং রান। কিন্তু আসলে ওই সময় শরীর খারাপ ভালো লাগাটা বিষয় ছিল না, আমাকে এই জায়গাটা থেকে পার হতে হবে। হ্যাঁ, এইরকম একটা মাথার মধ্যে টেন্ডেন্সি কাজ করতো। কোনোদিন দুপুরবেলা দেখা যেত বাটার বান দিয়ে চা খাচ্ছি। এইভাবে আস্তে 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 আমার ওই টাইমটা আমি সুন্দরভাবে রিকভার করলাম। তো তখন আমি মোটামুটি বুঝে গিয়েছিলাম যে আমার দ্বারা বোধহয় খুব ভালো কোথাও হবে না, কারণ আমার প্রিপারেশন নাই, বোঝা যায়, বুঝতাম যে আমার ওই প্রিপারেশন নাই। তো তখন আমি এম করে আর কোথাও কোনো ফর্ম টর্ম নেইনি, আমি ঢাকা ইউনিভার্সিটির হোম ইকোনমিক্সের শুধু ফর্মটা নিয়েছিলাম অনলি। হ্যাঁ, আপনি বুঝে গেছেন যে অন্যান্যতে ট্রাই করা বৃথা, সো আমি শুধু এমন জায়গায় ট্রাই করতে চাই যেটার জন্য আমি ফাইট দিতে পারবো। আমার মনে হচ্ছিল যে ওইটুকুই বোধহয়, ওই জায়গাটুক পর্যন্ত বোধহয় আমি ওই জাম্পটা দিতে পারবো। ক্যাপাবিলিটিস, আমার লিমিটেশনটা খুব ভালো বুঝতাম। পরীক্ষা দিলাম এবং আমি 107তম হয়েছিলাম। এখন কিন্তু আমার আপুর বাসায় আসার মতো এখন সিচুয়েশনটা নাই। তো তখন হচ্ছে সে আমাকে ওই সিএনজিতে করে আর কি নিয়ে ওই একটা হোস্টেলে নিয়ে আসলো, মহিলা হোস্টেল। হ্যাঁ, তো বললো যে এখানে আমি সব কথাবার্তা বলে সব ঠিকঠাক করে রাখছি, প্রথম মাসে টাকাও সে দিয়ে দিছি, কোনো চিন্তা করবা না,
প্লিজ এই কয়েকটা মাস যেটা তুমি ইয়ে করবা আমি তোমাকে একটু কন্ট্রিবিউট করব, তুমি এটাতে কিছু বলো না। হ্যাঁ, মানে আমি কোনোভাবেই চাচ্ছিলাম না, কিন্তু দেখলাম যে আমার কোনো উপায়ও নাই আসলে তখন। তো ক্লাস করার মাঝখানে বুঝলাম যে আমাদের অনেক প্র্যাকটিক্যাল থাকতো, ইয়ে থাকতো, তো একটা ব্যাগ দরকার। হ্যাঁ, ব্যাগ কিনতে হবে, প্র্যাকটিক্যাল জিনিসপত্র এগুলো তো আসলে নর্মাল যে ব্যাগগুলোতে নেওয়া যায় না, একটু বড় সাইজের ব্যাকপ্যাক টাইপের দরকার। তো এমনি এই সময় কিন্তু আপুর সাথে কথা হতো, আম্মুর সাথে কথা হতো, হ্যাঁ কি অবস্থা কি না কি এরকম। টাকা পয়সা দিতে চাইতো, কিন্তু আমি একটু রাগ, এটা ওনারাও বুঝতে পারছিলেন। হ্যাঁ, ওনারা যে বেশি করে ফেলছিলেন এটাও বুঝতে পারছিলেন, কিন্তু থাকে না যে বলার জায়গাটা আমি স্কোপটা দিতাম না। হ্যাঁ, একটু কথা বলে 2-3 মিনিটের মধ্যে আচ্ছা ঠিক আছে রেখে দিই, পরে কথা, এরকম একটা ইয়ে। হ্যাঁ, তো এরকম। তো তারপরে হচ্ছে তখন ওই জানুয়ারি মাস ওইটা বাণিজ্য মেলা চলতেছে, তো বাণিজ্য মেলায় ব্যাগ কিনতে গিয়েছি। যাওয়ার পরে দোকানে ওই আমার স্কুল লাইফের এক ফ্রেন্ড দেখি ওখানে ওই একটা শোরুমে কাজ করছে, দেখেই তো জড়িয়ে ধরে কান্নাকাটি, অনেক দিন পরে দেখা, তুই কেন ঢাকা থেকে কোথায় গেলি, কোথায় পড়ছিস, শয়তান, একসাথে এক কলেজে পড়ার কথা, এই সেই বলে। তো আমি নাই এত তাকে কিছু বললাম না। তো আমি বললাম তুই এখানে চাকরি করিস? বলে না বেটা, এটা তো পার্ট টাইম কাজ করি 1 মাসের জন্য। আমি তাকে বললাম তুই আমারে একটা ম্যানেজ করে দে দোস্ত প্লিজ। এই বাণিজ্য মেলায় সেলস রিপ্রেজেন্টেটিভ, হ্যাঁ আমাকে একটু ম্যানেজ করে দে। তখন ও বলতেছে, তখন জানুয়ারি মাস প্রায় লাস্টের দিকে, ও বলতেছে যে এই সময় তো সম্ভব না। কোথায় বললো যে 10 দিন কি 8 দিন বাকি আছে, এখন তো আর কেউ যারা কাজ করতেছে কেউ ছাড়বে না, নর্মালি ভ্যাকেন্সিটা খালি হলে নেওয়া যায়, আর এখন তো শেষের দিকে, এখন তো আর হবে না, তুই নাম্বার দিয়ে যা, আমি এরকম যদি হয় তোরে ফোন দিব না। আমি প্রায় 8-10 দিনে ওরে 50-এর উপরে ফোন দিছি, সারাদিন রাত ফোন দিতেছি, পাইছিস আছে নাই, মানে অতিষ্ঠ করে ফেলছে। শেষেও আমার বললো যে একটা এরকম ইভেন্টের কাজ আছে, তুই যদি করিস, ইন্টারভিউ আছে, চল। তো ওই প্রথম গেলাম ইন্টারভিউ দিতে যে এগুলো কিন্তু তাকে কিছুই বলি নাই, ঠিক আছে, সে জানে না। ইন্টারভিউ দিতে গেলাম, এবং ইন্টারভিউ দিতে যে দেখলাম যে একটা ব্র্যান্ডের প্রমোশনাল অ্যাক্টিভিটি হবে, সুপার স্টোরে ব্র্যান্ডটাকে প্রমোট করতে হবে। তা আমাদেরকে হচ্ছে ট্রেনিং দিল, ট্রেনিং দেওয়ার পর 1-to-1 হচ্ছে একটা প্রেজেন্টেশন চাচ্ছে, যে ধরেন আমি একজন কাস্টমার, আপনি আমাকে কিভাবে কনভিন্স করবেন। আমি তাকে এত সুন্দর করে মোল্ড করলাম, আমার প্রেজেন্টেশন এত সুন্দর ছিল, ওখানে সব থেকে ভালো পারফর্ম করেছিলাম আমি, ঠিক আছে। তো ওই যিনি আমাদেরকে মেইনলি হচ্ছে ব্রিফিংটা দিচ্ছিল, তিনি বলছিলেন যে আপনি কি এর আগে কোথাও কাজ করেছেন, আপনার সিভিতে তো দেখছি কিছু লেখা নাই, আপনি কাজ করেছেন কোথাও? আমি না, আমি কোথাও কাজ করিনি, কিন্তু আমার মনে হয় যে এই কাজটা আমি করতে পারবো। আমার ধারণা ছিল যে আমি এটা বলার পর যদি না হয়, ঠিক আছে, বলছে আমি কাজটা করতে পারবো, দ্যাট আই ক্যান অ্যাসিওর ইউ, আমি পারবো। হ্যাঁ, বলে পারবেন তো? আমি বলছি জি আমি পারবো। বলে আপনি কি জানেন যে এইখানে যারা আছে সবাই তো এক্সপিরিয়েন্স, আপনি একজন যার কোনো এক্সপিরিয়েন্স নাই, বাট আপনি সবার থেকে ভালো করেছেন। তো সবাই তখন তালি দিচ্ছিল হাতে। হ্যাঁ, তো আমি খুবই খুশি, পার ডে 1000 টাকা করে পাবো, বিশাল ব্যাপার আমার জন্য। খুশিতে আম্মাকে ফোন দিয়েছে, আম্মা তোর পার্মানেন্ট চাকরি হয়েছে? বলি নাই ইভেন, বুঝবে না, আর কষ্টটা দিতে ইচ্ছা করতেছিল না। আমি বলছি হ্যাঁ পার্মানেন্ট চাকরি। পরেরটা ওই ঠিক রংপুরের মতো যে 20 দিনের মতো এরকম এন্ট্রি করি, পরেরটা পরে দেখা যাবে, তো এরকমই বলছি। হ্যাঁ, মাথায় নাই পরে কি হবে দেখা যাবে, আগে শুরু করি। আমার ওই কাজটা পড়লো কুড়িল বিশ্ব রোডে। কুড়িল বিশ্ব রোডের ওখানে একটা মিনা বাজার ছিল তখন, রোড পার হয়ে যে ওই সাইড, আর আমি থাকতাম হচ্ছে ফার্ম গেটে। সেই ফার্ম গেট থেকে ওই কুড়িল বিশ্ব রোডের ওখানে নেমে ব্রিজ পার করে তারপরে হেঁটে ওই আমি স্টোরেজে কাজ করতাম। তো এরকম কাজ করছি, তো তার মধ্যে ফাঁকে ফাঁকে আমি টিচারের সাথে কথা বললাম যে আমার এরকম ফাইন্যান্সিয়াল অবস্থা খারাপ, আমাকে চাকরি করে ক্লাস করতে হবে। তো ওনারা রাজি হয়েছেন, বুঝতে পারছিলেন, এবং আমি মানে বেশ ভালোই, আমি ভালো স্টুডেন্ট ছিলাম যেহেতু, মোটামুটি খুলেও বলছি যে এরকম অবস্থা, তো রাজি হয়েছে। তো তারপর এরকম করতে করতে মেলা ওই যে কাজ করছিলাম ওইরকম একদিন একজন বয়স্ক একজন মহিলা আসছিলেন, তো উনি ট্রলি দিয়ে জিনিস নিচ্ছিলেন, তো উপরে হচ্ছে বড় সয়াবিন তেলের ইয়ে রাখা 5 লিটারের একটা জার, তো উনি নিবেন। তো আমি বলছি ম্যাডাম আপনি থাকেন, আমি দিয়ে দিচ্ছি। তো আমি নিয়ে আমি হচ্ছে পস কাউন্টার যেটাকে বলে, পস কাউন্টার পর্যন্ত দিয়ে আসছি। তো উনি বিল দিয়ে মহিলা আবার ব্যাক করছে। তো সেদিন আবার আমাদের ওই অফিস থেকে একজন গিয়েছিলেন আমাদের ভিজিট করার জন্য, মানে আমি কেমন কাজ করি একটু ভিজিট করে সুপারভাইজার হিসেবে, সুপারভিশনে গিয়েছিলেন। তো ওই মহিলা এসে আমার হাতে 500 টাকা দিয়ে বলতেছে যে এত ভালো একটা, মানে তোমার ব্যবহার এত সুন্দর, এই যেভাবে নিয়ে গেলা খুব ভালো লাগছে, কি করো মা, বিয়ে হয়েছে, হ্যান ত্যান, মানে অনেক কথা বলে। আমার ছেলের জন্য এরকম একটা সেটা বলিনি। হ্যাঁ, তো তারপরে ওই যে ভাইয়া ছিলেন
ওই ভাইয়াকে বলতেছে যে আপনারা আপনাদের কর্মীদেরকে খুব ভালো শিখাইছেন, খুব মানে ভালো লেগেছে। উনি এসে পুরো অফিসে তখন বলা শুরু করছে যে উনি তো আমাদের কাস্টমারকে এভাবে বলছে, কাস্টমার তো খুবই খুশি হয়েছে এরকম। আমাকে পরের দিন অফিস মানে তখন প্রায় 8 দিনের মতো কাজ, আমার তো এদিকে মাথায় টেনশন যে 10 দিন পরে কি হবে। 8 দিনের মাথায় আমাকে ডেকে অফিসে বলতেছে যে এই প্রজেক্টেরই আমাদের যে সুপারভিশন, ওটা তো 10 দিন করে হতো, সুপারভিশনের কাজ আছে, তুমি করতে পারবা, তুমি এখন প্রমোশন করবা না, তুমি সুপারভাইজার হিসেবে কাজ করবা। আমি তো মানে তখন আমার মনে হচ্ছিল যে আসলে কি করব, মানে এটা আমি হ্যাঁ বলবো না না বলবো, পারবো, আমি সাহস করে বলছি যে আমি পারবো। অনার্স ফার্স্ট ইয়ার, হ্যাঁ আমি বলছি আমি পারবো। কি কাজ করতে হবে, বলে যে কম্পিউটারের কাজ পারেন। তো আমি ওই যে সময় পড়াশোনা করেছি আমার গ্রামে, তো তখন কিন্তু আমার কম্পিউটার সাবজেক্ট ছিল, তো আমাদের কলেজের সামনেই কম্পিউটারের দোকান ছিল, আমি কিন্তু কম্পিউটারে ওয়ার্ড এক্সেল সব কিছু খুব ভালো বুঝতাম, একদম পুরো একদম কি বলে যে আয়ত্ত করে নেওয়ার যে ব্যাপারটা না, ফ্যান্টাস্টিক আমার পারফরমেন্স ছিল কম্পিউটারের স্কিল। আমি পারবো, আমি জানি। হ্যাঁ, শুধু আমার পার্সোনাল কোনো ল্যাপটপ নেই, আপনাদেরকে এটা দিতে হবে। বলে অসুবিধা নেই, অফিসে আসবেন, অফিসে বসে কাজ শেষ করে অফিসের ল্যাপটপে কাজ করে চলে যাবেন। আমি তো একদম বাজিমাত পুরো নিয়ে নিলাম। এবং আমি যখন পুরো ব্রিফটা নিলাম, আমি সবার আগে বলেছি আমাকে কি কাজ করতে হবে সেটা বলে আমাকে একটু ব্রিফ দিতে হবে, A to Z প্রত্যেকটা কাজ খুব সুন্দরভাবে আমি বোঝার চেষ্টা করলাম কিভাবে করতে হবে। পুরো মানে যে HR নিয়ে মেইনলি কাজ হতো, হিউম্যান রিসোর্স, ওদের ইন টাইম আউট টাইম রিপোর্টিং, হ্যাঁ কাজ কিভাবে করছে, ড্রেস কোড, সেলস রিপোর্ট, হ্যাঁ প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে, কনজিউমার যে ডাটা শিটগুলো সেগুলো এন্ট্রি করে আমি যখন পাঠাতাম, ওই যে ভাইয়া ছিলেন যিনি রিপোর্টিং বস ছিলেন আমার বলতো মনতা তুমি এগুলো তোমাকে কি কেউ শিখায় দেয় কাজ? আমি বলছি না ভাইয়া, আমি এগুলো সব নিজের মতো করে করি। বলে তুমি অফিসে আসো। এই যে আমি কাজের ফাঁকে ফাঁকে যেটা করতাম, অফিসে যাইতাম, আর উনি তখন পাশে বসে বসে আমাকে দেখাইতো যে তুমি তো ভালো পারতেছো, ভালো জানো, এইটা দেখো তোমার কাজে লাগবে। উনি প্রথম তখন আমাকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কিভাবে বানাতে হয়, একটা ক্লায়েন্টকে কিভাবে একটা এক্সেল বানিয়ে পাঠাতে হয়, কিভাবে জিনিসগুলোকে হ্যান্ডেল করতে হয়, হ্যাঁ প্রত্যেকটা জিনিস উনি তখন আমাকে শিখাতেন। আমি খুব মনোযোগ দিয়ে শিখতাম। এবং যখন আমি রুমে, হোস্টেলে স্বাভাবিক এরকম বোর্ডের একটা রুম, হ্যাঁ রুমের মধ্যে শুয়ে শুয়ে ছাদের দিকে তাকায় আমি ওগুলো মনে রাখার চেষ্টা করতাম, আমার ল্যাপটপ ছিল না, কিভাবে দেখবো। হ্যাঁ, তো তখন হচ্ছে ওই সুপারভিশনে আমি 12,000 টাকা বেতনে ঢুকি, ঠিক আছে ওই সময়টাতে, হ্যাঁ 12,000 টাকা বেতনে। হ্যাঁ, এগুলো কিন্তু তাকে আমি বলি নাই, ঠিক আছে, তখন পর্যন্ত আমি বলিনি যে আমি তাকে মানে যাকে পছন্দ করি চাকরি পেয়েছি তখন পর্যন্ত, কারণ তার সাথে আমার দেখা ওইভাবে হতো না। যে সময় ফোন দিত আইদার আমি ওয়াশরুমে ঢুকতাম বা কোনো একটা জায়গায় ঢুকে কথা বলতাম, বুঝতে পারতো না। তো 12,000 টাকা বেতনে ঢুকে আমি 1 বছর কাজ করি এবং 1 বছরে পুরো জিনিসটা আমি সুন্দরভাবে বুঝে নেওয়ার চেষ্টা করি। মানে বিষয়টা কি দাঁড়ালো যে ও নিজের পড়াশোনার খরচ নিজে জোগাড় করছে, নিজে পড়ছে ঢাকাতে স্টে করে, এবং একই সাথে ও ওই টাকাটা যেটা বাড়তি টাকা সেটা ও বাড়িতে পাঠাচ্ছে ডেফিনেটলি, যাতে করে মা বা ফ্যামিলি চলতে পারে। রাইট? আমি কি ভুল বলেছি? ঠিক তখন থেকে আমি যখন চাকরি শুরু করেছি 1,000 টাকা পার ডে, 8,000 টাকা, ওইখান থেকে 3,000 টাকা আমি আম্মাকে পাঠাইছি। এবং সাথে হচ্ছে আম্মা ওই যে শাড়ির উপরে ওড়না পরতেন, তো একটা ওড়না ফিরোজা কালারের কিনে পাঠিয়েছিলাম, মনে আছে, প্রথম বেতনের টাকায়। তো ওনারা আমাকে করলো যে তুমি কি এখানে এক্সিকিউটিভ হিসেবে কাজ করবা, যদি তোমাকে আমরা এখানে করি, অ্যাপয়েন্টমেন্ট দিয়ে করবা, বিকজ আমার প্রেজেন্টেশন ছিল ফ্যান্টাস্টিক। তখন আমি জয়েন করলাম। জয়েন করার পরে তাকে বলেছি যে এরকম ব্যাপার, 16,000 টাকা বেতন। কিন্তু বিষয়টা আমি তো ওদেরকে বলি নাই যে আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি, বললে তো চাকরি দিবে না। মানে ব্র্যান্ডিংটা কিভাবে করতে হয়, একটা ব্র্যান্ড নিয়ে কিভাবে কাজ করতে হয়, মোটামুটি আমার একটা ভালো ধারণা হয়ে গেল। আমি দেখতাম প্রায় সময় কস্টিং নিয়ে ওরা কথা বলতো, অপারেশনস নিয়ে কথা বলতো। আমার খুব জানার ইচ্ছা হলো যে এগুলো কী জিনিস। হ্যাঁ, তো একদিন দেখলাম বস বসে বানাচ্ছে, তা আমি চেয়ার নিয়ে বসে বস এগুলো কি? বলে আসো তোমারে শিখাই, কস্টিং শিখাই, বহো এখানে। হ্যাঁ বলে উনি খোলার পরে এরকম বলে যাচ্ছে, আমি দেখে যাচ্ছি এরকম দেখে আসছে, বস আমি কস্টিং শিখবো, আমি অপারেশন নিয়ে কাজ করব। বলে তাইলে তো তোমার মাইনছে মৌনতা ভাই ডাকবে, আপা ডাকবে না। যারা অপারেশন চালায় তারা তো ভাই হয়ে যায়, তুমি কি রাজি আছো? আমি বলছি জি বস, আমি ভাই হইতে রাজি আছি, আমি শিখবো। বলে তুমি পারবা, জাস্ট এটা বলছি, তুমি পারবা। বলে প্রতিদিন যেটা হয়তো কাজের ফাঁকে ফাঁকে ওই যে বসে বসে কস্ট অ্যানালাইসিস ওনার সাথে করতাম, কিভাবে কি করতে হয়, তারপরে বাজেট কিভাবে বানাতে হয়, কোন জিনিসের দাম কত, স্কোয়ার ফিট কত, কিভাবে বুঝবো, লেআউটটা কিভাবে করবো, একটা ডিজাইন কিভাবে, ক্রিয়েটিভ কিভাবে, প্রত্যেকটা জিনিস নিয়ে আমি
প্রচুর অ্যানালাইসিস করা শুরু করলাম। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা সবাই, ওর একাডেমিক সাবজেক্টের সাথে ও যা শিখতেছে প্র্যাকটিক্যাল লাইফে, সেটার মধ্যে পার্থক্য হচ্ছে আকাশ আর পাতাল। রাইট। দ্য থিং ইজ দ্যাট, এই কথাটা আমি এই কারণেই বললাম, আমরা একাডেমিক্যালি যা শিখি আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আসলে কি কাজে লাগে সেটার একটা ভালো উদাহরণ আজকের স্টোরিতে পাবেন আপনারা। ওকে, যাই হোক, আমি ফুল স্টোরি জানি না, আমি শুনতেছি মন্ত্রমুগ্ধের মতো। আমার প্রায় 1 বছর হয়ে গেল, ওই দিক থেকে আমি প্রায় সেকেন্ড ইয়ার কমপ্লিট করে ফেললাম। আমি ওইটা ভালোভাবে আমার মানে পড়াশোনার জায়গাটাতে মোটামুটি পারফর্ম করতে পারতাম, কারণ হতো না, প্রচুর গালি শুনতাম, বকা শুনতাম, এবং জানতো যে আমি একটা মানে লেজে গোবরে স্টুডেন্ট, কারণ আমি ক্লাস ফাঁকি দিচ্ছি। কিন্তু ওইদিকে আমার ইন্টারেস্ট কোথায় এটা কেউ জানে না, আমি কি করছি এটা কেউ জানে না। আমি তখন রীতিমতো ব্র্যান্ড নিয়ে কাজ করা শুরু করছি। 1 বছরে আমি কস্টিং শিখে গেলাম, আমি কিভাবে প্রেজেন্টেশন করতে হয় সেটা শিখে গেলাম, আমি ব্র্যান্ড পড়া, হ্যাঁ, বস আমাকে বিভিন্ন বই দিত, পোর্টাল দিত, ফিচার্স বিভিন্ন ধরনের বলতো যে এখানে ঢুকে ঢুকে পড়ো, এগুলো পড়ো। উনি আমাকে বিভিন্ন প্রেজেন্টেশন দিত, হ্যাঁ, যে গো থ্রু করো, পড়ো, মনতা, যত পড়বা তত জানবা, পড়তে থাকো। আমি একটা কাজ হতো, আমি পড়তাম, প্রচুর পড়তাম, ঠিক আছে। অফিসে বসেও আমি বিভিন্ন জিনিস পড়ার চেষ্টা করতাম, দেখতাম, হ্যাঁ। এবং প্রিভিয়াসলি যে কাজগুলো হয়েছে, যে প্রোগ্রামগুলো হচ্ছে, ওই যে টোটাল বাজেটগুলো, কস্টিংগুলো, ওগুলো নিয়ে করতে করতে মোটামুটি আমি খুব ভালোভাবে এই জিনিসটা বুঝে গেলাম। তো তারপরে যেটা হলো, এরকম 2 বছর কি 1.5 বছরের মাথায় আমার এক কলিগ আমাকে বলতেছে যে এরকম গভর্নমেন্টের একটা প্রজেক্ট হবে, ন্যাশনাল ইলেকট্রিসিটি উইক নিউ, তো একটা ফার্ম এরকম দিয়েছে, ওরা প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে, হ্যাঁ, আমি কিন্তু ছিলাম এক্সিকিউটিভ, আর ওরা চাচ্ছে প্রজেক্ট কোঅর্ডিনেটর, মানে এক্সিকিউটিভেরও নিচে, কোঅর্ডিনেটর জাস্ট স্টার্টিং করে, হ্যাঁ, প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে নিবে, কিন্তু গভর্নমেন্ট প্রজেক্ট। আমি বসে চল ইন্টারভিউ দিব। খুবই ফ্যান্টাস্টিকলি আমি প্রজেক্টটা ডান করলাম। সেটার পরে থেকে হচ্ছে 1 বাই 1 আমি বিভিন্ন বড় বড় ব্র্যান্ডের সাথে কাজ করা শুরু করলাম, লাইক নেসলে, লাইক ম্যারিকো, লাইক পার্টেক্স, লাইক রেকিট বেনকিজার। আমি এরকম বড় বড় মাল্টিন্যাশনাল ব্র্যান্ডের সাথে আমি, বিকজ আমি তখন অলরেডি ব্র্যান্ড, মানে আমি ব্র্যান্ড ডিল করা বুঝে গেলাম, হ্যাঁ। ব্র্যান্ডের কি রোল থাকতো এইসব এখানে? আমি হচ্ছে অ্যাজ আ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কমিউনিকেশন হিসেবে আমি রোল প্লে করলাম। এটা কিন্তু আমি অনেক সামনের কথা বলছি, হ্যাঁ, এটা প্রায় আরো 2 বছর। আমি তখন আপনি স্টুডেন্ট নাকি তখন? না, তখন আমি অলরেডি লাস্টের দিকে, অনার্স ফাইনাল ইয়ারে আমি তখন। তার মধ্যে এতগুলো ব্র্যান্ডের সঙ্গে কাজ করা হয়ে গেছে অলরেডি, আমি কাজ করা শুরু করেছি, এবং অনেক ভালো ভালো প্রোগ্রাম, অনেক বড় বড় আমি প্রোগ্রামের সাথে কাজ করেছি। যেমন শেভরনের একটা প্রজেক্ট ছিল, মুচাই বিবিয়ানা গ্যাস ফিল্ডে যে উদ্বোধন, এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করেছিলেন, সেখানেও আমি কাজ করেছি, হ্যাঁ, সেই প্রজেক্টেও। আপনারা চিন্তা করে দেখেন যে কোনো একটা সুপার স্টোরে সে হচ্ছিল কোনো একটা ব্র্যান্ড প্রমোটার হিসেবে কাজ করতেছিল, ওই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো সেল করার জন্য সে আলটিমেটলি কাস্টমারদেরকে কনভিন্স করতো। এটা আপনার বিভিন্ন সুপার শপগুলোতে, আমি যদি ভুল না বুঝে থাকি, বিভিন্ন সুপার শপগুলোতে গেলে দেখবেন যে বিভিন্ন সময় ছেলে মেয়েরা এসে আপনাদেরকে কনভিন্স করার চেষ্টা করে এই প্রোডাক্টটা খুব ভালো, এটা আপনি নিলে ভালো করবেন। অনেক সময় আমরা বিরক্ত হই। তো এই রোলটা ছিল ওর। ওখান থেকে ও স্টুডেন্ট অবস্থায়, অনার্স ফার্স্ট ইয়ারে তখন, সেখান থেকে অনার্স ফাইনালে আসতে আসতে বাংলাদেশের বিগেস্ট কিছু ব্র্যান্ডের সঙ্গেও কাজ করে ফেলেছে। সো দিস ইজ দ্য থিং, মানে মানুষের যে বলে না যে অপরচুনিটি, একটা ছোট্ট একটা স্পার্কল, সেটাকেও কত বড় জায়গাতে নিয়ে গেছে। আপনারা চিন্তা করে দেখেন, ও যখন অনার্স পাস করে বের হচ্ছে, ওর সিভিটা কতটা এনরিচ হচ্ছে। ও যদি কোনো একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে গিয়ে ওর সিভিটা দেয়, তাহলে ওকে কেন নিবে না? ও তো অলরেডি সেই জায়গায় চলে গেছে। বাট স্টোরিটা কিন্তু সেদিকে যায়নি, স্টোরি গেছে অন্য কোথাও। শোনেন প্লিজ। তারপরে যেটা হলো, মোটামুটি তখন আমার অনার্স পরীক্ষা দেওয়া শেষ হলো, এবং আমি ব্র্যান্ড, তখন আমি অলরেডি মানে ডিরেক্টলি ব্র্যান্ডের সাথে কাজ করছি, মানে কস্টিং করছি, অপারেশন করছি, বড় বড় ইভেন্টে সেট আপ করছি, ইভেন্ট নিয়ে কাজ করছি, অ্যাক্টিভেশন করছি, ব্র্যান্ড কমিউনিকেশন, হিউজ কাজ। এবং আমার যারা ক্লায়েন্ট ছিলেন তারা হচ্ছে অসম্ভব রকম ভালোবাসা শুরু করলেন আমাকে, কারণ কাজগুলোকে আমি এত সুন্দরভাবে হ্যান্ডেল করতাম। মানে প্রত্যেকটা প্রজেক্ট আমি যখন শেষ করতাম, খুবই সাকসেসফুলি আমার প্রত্যেকটা প্রজেক্ট ছিল, ঠিক আছে। তো একটা পার্মানেন্ট ক্লায়েন্ট পুল আমার হয়ে গেল। দেন উই ডিসাইডেড যে আমরা বিয়ে করব। তো সে আমাকে বললো যে এরকম, যেহেতু তোমার মোটামুটি অনার্সও শেষ হয়ে যাচ্ছে, চাকরিও বেশ ভালো জায়গায় আছে, তো চলো আমরা বিয়ে করি। তো যেহেতু দুই ফ্যামিলির কেউ রাজি ছিল না, তো তখন আমরা যেটা করেছিলাম, ওই বিয়েটা নিজেরাই করে, ওইটা আমরা বলি। মাও রাজি ছিল না? না, কেউ রাজি ছিল না। প্রায় 2-3 মাসের মতো আমরা চাপা দিয়ে রেখে মোটামুটি এগুলো করার পরে ওর ফ্যামিলিতে হচ্ছে কথা বললো, ওর মার সাথে বাবার সাথে কথা বলে ওর বাবা মা একটু স্বাভাবিক, একটু খুব স্বাভাবিক না, হ্যাঁ, রাজি হওয়াটা ধাক্কাটা একটু ইয়ে ছিল। তো তারপরে যাই হোক, তারা মেনে নিলেন, এবং আমি আমার পরিবারে জানানোর পরে যেটা হলো যে আমি তার বাসায় উঠলাম।
দেন হচ্ছে যেটা হওয়া শুরু করলো যে বাসায় তো থাকা পর্যন্ত ঠিক, সংসার পর্যন্ত ঠিক, কিন্তু এই যে কাজ করছি প্রায় সময় আমার ইভেন্ট হতো, রাতের বেলা সেট আপ হতো, সারা রাত ইভেন্টে সেট আপে থাকতে হতো, সংসার জীবন, নতুন জীবন, এবং পুরোপুরি ডিফারেন্ট একটা মেয়ে মানুষ রাতের বেলা কি কাজ করো, কি এমন কাজ যেটা রাতের বেলা করতে হয়। এটা শ্বশুর বাড়ি থেকে কোশ্চেন আসতো? ইটস ভেরি নরমাল। নাকি হাজবেন্ডের জায়গা থেকে? না না, হাজবেন্ড তো জানতোই, সে তো শুরু থেকেই জানে আমার এই কাজ, ও তো A to Z, মানে আমি যেভাবে এক্সপেরিয়েন্স ও আমার কাছে সেম এক্সপেরিয়েন্স, কারণ শুরুর দিন থেকেই সে জানে। ওকে। কিন্তু তাদের কাছে ব্যাপারটা একটু অন্যরকম ছিল, কারণ রাতের বেলা যাচ্ছি, কাজ করছি, কি কাজ করছি, কি কাজ, এটা স্বাভাবিক তাদের বোঝার কথা না। আমার বোনও সেম কথা বলতো, আম্মাও যখন শুনতো রাতের বেলা হাতুড়ি পিটাচ্ছে, ফোন দিছে, কোথায় তুই, হাতুড়ির শব্দ কেন, করাত কাটতেছে, ঠিক আছে এটা কি জিনিস, বুঝাইতাম ইভেন্ট হচ্ছে, সেট আপ হচ্ছে, বুঝতো না তোমার ওখানে কেন যাইতে হবে, মিস্ত্রি কাজ করবে, তুমি কি। কিন্তু একটা ইভেন্টের সেট আপ, একটা লাইট, একটা সাউন্ড, এভরি মানে প্রত্যেকটা জিনিস এক একটা ম্যাটার করে। এটা যারা কাজ করে তারা জানে যে এই অপারেশনসটা কতটা চ্যালেঞ্জিং একটা জব। বিং আ ফিমেল, ওইটা আমার জন্য একটা বিশাল ব্যাপার, যেহেতু তখন অলরেডি আমি মৌনতা ভাই, ইউ কেয়ার ইওর জব, এক্স্যাক্টলি, এবং আমি মন থেকে প্রচন্ড ভালোবাসতাম আমার কাজটাকে। তো তখন হচ্ছে আমার হাজবেন্ড সাথে যেত রাতের বেলা, ও বসে থাকতো, আমরা কাজ করতাম, আমার শাশুড়ি ফোন দিলে বলতো যে আম্মু সাথে আছে, তো একটু ভরসা পেতো আর কি। যেটা হলো যে বছর খানিক পরে কোনো একটা প্রোগ্রামে যে আমি আই ওয়াজ নট ফিলিং ওকে, ডাক্তারের কাছে গেলাম এবং জানতে পারলাম যে আই ওয়াজ এক্সপেক্টিং দ্যাট টাইম। ওকে, বিউটিফুল। তো দ্যাট ওয়াজ আ ভেরি আনপ্ল্যান্ড, বিয়ের এক বছরের মধ্যেই। হ্যাঁ, ওকে, আনপ্ল্যান্ড সিচুয়েশন ফর আস। আপনার ক্যারিয়ারের জন্য তো একটা অনেক বড় ধাক্কা, লাইক ইউ হ্যাভ টু সিট রাইট নাও। একটা সেটআপ করা একটা জায়গা, এত বছর এটাকে কাজ করে গুছিয়ে নিতে না নিতেই এরকম একটা সময়, যদিও আমরা খুশি হচ্ছিলাম যে হ্যাঁ মেবি আমাদের একটা ফ্যামিলি হতে যাচ্ছে, বাট অন্য জায়গায় থেকে যখন চিন্তা করতাম তখন মনে হতো যে এই স্যাক্রিফাইসটা কিন্তু আমাদের সমাজে মেয়েদের অনেক বেশি করতে হয়, শাশ্বত। এবং মজার বিষয় হচ্ছে, আপনি দেখেন একটা ক্যারিয়ার সেট আপ হয়ে গেছে, তারপরে তার বেবি কনসেপ্ট থেকে শুরু করে বেবিটা দুনিয়াতে আসা পর্যন্ত 2 থেকে 3 বছর সময়টা তাকে একটা পুরো পজ দিয়ে থাকতে হবে। তারপরে আবার নতুন করে তাকে ড্রাইভ দেওয়া, ওই 3 বছর তো তার জন্য কেউ বসে থাকবে না। ইটস রিয়েলি চ্যালেঞ্জিং। ওকে, তারপর? তো আপনি যে ব্যাপারটা বলছিলেন সেম, যে এই 3 বছর তো কেউ বসে থাকবে না, তার মানে আমি মৌনতা চলে গেলে ওখানে কেউ একজন আসবে, নিজের তৈরি করা একটা চেয়ারে অন্য কাউকে বসতে দিবেন, এটা তো মেনে নেওয়া যায় না। অনেকক্ষণ চুপচাপ বসে আছি, তো ও এসে আমার হাতটা ধরে বলতেছে কি হয়েছে মৌন, তুমি কি আপসেট কোনো ব্যাপারে? তো বললাম যে না দেখো সবকিছু মিলাই গুলাই যাইতেছি, কি করি বলো তো, চাকরি ছাইড়া দিব? আচ্ছা চাকরি যদি ছেড়ে দেই, চাকরি ছাড়লে কি আবার পরে চাকরি এরকম পাবো যে এরকম একটা অফিসের এনভায়রনমেন্ট সবকিছু সুন্দর একটা ইয়ে হয়ে গেছে, এরকম কি, খুব ক্যাজুয়ালি বলতেছিলাম, এরকম কি পাবো বলো তো? এনভায়রনমেন্ট না ভালো হইলে তো এই কাজ করা যাবে না, করতে পারবো না, কি করি বলো তো? তুই ছাইড়া দেই না, ছাইড়া দিয়ে দেখি 1.5 বছর পরে যদি হয় শুরু করবো না। এরকম করে বলতেছে। তোমরা বলতেছে একটা কথাই বলছে যে মনো, why not you start your own, you know how to deal, তো তুমি তো পারবা, শুরু করো। তখন আমি রাগ করে বলছিলাম তোমাকে মাথা গেছে, বুঝতেছো কি নিয়ে কথা বলতেছো, ডাইরেক্ট এইভাবে বলছে, বুঝতেছো কি নিয়ে কথা বলতেছো, মানে কত সালের গল্প এটা? 2014 এর কথা বলছি। ওকে, তো তখন আমি ওকে রাগ করেই বললাম যে তোমার মাথা খারাপ হয়েছে নাকি, বুঝতেছো কি বলতেছো, কে কাজ দিবে আমাকে, কোনো কোম্পানি নাই, কিছু নাই, কোনো কিছু নাই, তুমি বলতেছো why not you start your own, মানে ফাইজলামি করার জায়গা পাও না, না যাও তো এখান থেকে, মেজাজ গরম আছে, এইভাবে বলছি বলে। তো তারপরে হচ্ছে পরের দিন হচ্ছে ওই ইভেন্টের লাস্ট মিটিং এ যাব আমি, কারণ আমার মনে হয়েছে যে তখন ওই যে স্যার মেইনলি আমাকে কাজটা বুঝাই দিচ্ছেন, এটা হচ্ছে বুয়েট অ্যালামনির 73 ব্যাচের একটা সিলভার জুবিলি প্রোগ্রাম হবে, বিশাল বড় প্রোগ্রাম, বিশাল বড়, প্রায় 250-র মতো ইঞ্জিনিয়ার, এবং 73 ব্যাচ মানে কি, তারা কিন্তু তখন টপ মোস্ট, বাংলাদেশে টপ মোস্ট জায়গা থেকে আছেন, এবং ওখানে আমাদের মাননীয় সাংস্কৃতিক যে প্রতিমন্ত্রী ছিলেন উনিও থাকবেন, সো বিশাল ব্যাপার ওইখানে। তো আমি স্যারের ওখানে যে স্যারকে হচ্ছে সব বুঝাই টুঝাই দিলাম, ফাইনাল কিছু কারেকশন ছিল সেটা নেওয়ার পরে স্যারকে বললাম যে স্যার আজকেই তো আমার লাস্ট ডে, আমি অফিসিয়ালি জানাই দিব চাকরিটা করব না। তখন বলতেছে কেন মৌনতা, কি সমস্যা হয়েছে বলেন তো? তা বললাম যে স্যার এরকম ঘটনা, আমার পক্ষে তো আর এই কাজ করা এখন সম্ভব না, তো এখন ছেড়ে দিই, 1-1.5 বছর পরে আবার সবকিছু ঠিকঠাক হলে তখন। সো মৌনতা এত ভালো কাজ জানেন আপনি, চাকরি ছাড়বেন কেন, আপনি নিজে করেন। সেম কথাটা উনিও বললেন, আপনি করেন না কেন, আপনি নিজে করেন, আপনি তো ভালো পারবেন, ভালো কাজ জানেন, আপনি করেন না কেন? তো বললাম স্যার আমাকে এই অবস্থায় কে কাজ দিবে স্যার, আমি এখনো কিছু শুরুই করি নাই, হ্যাঁ ক্লায়েন্ট অনেক আছে, কিন্তু যারা আছে তারাও তো একটা কোম্পানিতে চাকরি করে, একটা কোম্পানি তো আমার মতো মানুষকে কেন দিবে, কি আছে, আমি কি, আমাকে দিবে না তো? বলে আমি আপনাকে দিব, এই প্রজেক্ট আমি যদি আপনাকে দিই আপনি করতে পারবেন? আমি তাকায় থেকে বলছি স্যার
এই প্রজেক্ট আমি করব, বলে হ্যাঁ আপনি তো সব করতেছেন, আমি করব মানে কি, এই প্রজেক্ট কে দেখছে, আপনি তো দেখছেন, আমি আপনাকে দিব। আর এটা তো কোনো অর্গানাইজেশন না, এটা তো কোনো ফার্ম না, এটা কোনো কোম্পানি না, এটা আমাদের নিজেদের একটা প্রোগ্রাম। সো এটা আপনি করতেই পারেন, এই প্রজেক্টের টোটালটা আমি দেখছি, আমি আপনাকে দিব, আপনি করেন, পারবেন? আমি বলছি যে স্যার আমি আপনাকে জানাবো বাসায় যে। স্যার তখন প্রথম আমাকে উইদাউট এনি পেপারস, উইদাউট এনি ডকুমেন্টেশন ইভেন্টের পুরো 5 লক্ষ টাকা অ্যাডভান্স দিয়েছিল। আপনারা যেটাই বলেন, একটা ইদানিং আমরা একটা শব্দ শুনি, ইটস কল ব্র্যান্ড ভ্যালু, কোম্পানি রেপুটেশন। ভেরি ইম্পর্টেন্ট থিং, ভেরি 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 ইম্পর্টেন্ট থিং। কেন বলছি? এই যে ওকে 5 লাখ টাকা দিয়েছে না, এটা ওর কাজকে দিয়েছে, এটা ওর প্রতি বিশ্বাসকে দিয়েছে, এটা ওকে দেখে দেয়নি, এটা দিয়েছে যে ওকে আমি জানি, ওকে আমি চিনি, ওকে দিলে এই কাজটা এইভাবে হবে, এবং ওকে ছাড়া কোম্পানিকেও দিতে চায় নাই। তার মানে ওর রেপুটেশনটা মার্কেটে কত ভালো ছিল। বিজনেস করতে এই দুইটা জিনিসের মানে কোনো প্রকার ছাড়ের কোনো সুযোগ নাই। ইন দ্য লং রান যদি বলি, সাস্টেনেবিলিটির জায়গাতে যদি বলি, তাহলে কোম্পানির রেপুটেশন যেটা বিল্ড আপ করতে হয়, এবং এই জায়গাতে আঁচ লাগে এইরকম কোনো কিছু পিনের মতো যদি কোম্পানিকে খোঁচা দেয় কখনো, তাহলে এটাই হচ্ছে সবচেয়ে বড় লস। এই লসটা যারা ভালো বিজনেস বোঝেন, আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ, আমি বুঝি না, আমি মানুষের কাছ থেকে শুনেছি, তারা কখনোই করতে চাইবেন না, কখনোই করতে চাইবেন না, কারণ আসল অ্যাসেটটা আসলে এটাই, যেটাকে আমরা ব্র্যান্ড ভ্যালু বলি বা যাই বলি না কেন। সহজ বাংলায় যদি বলি, আমি ভাই কমার্সের স্টুডেন্ট না, আমি যতটুকু বুঝেছি ততটুকুই বললাম। ওর ওটা ছিল। তারপর কি হলো? তো তারপরে যেটা হলো, স্যার যখন টাকা দিচ্ছিলেন, তো আমি বললাম যে স্যার আমি আপনাকে মোবাইলে একটু লিখে দিই যে আমি টাকাটা রিসিভ করেছি। 5 লক্ষ টাকা একসাথে আমার পাশে এসে বসে আছে, তো বলছে, ও আমার হাত ধরে এবার বলছে টেক ইট ইজি, মানে এটা তো আমার জন্য ইজি না। হ্যাঁ, আমার হাত পা ঠান্ডা হচ্ছে। স্যার আমি একটা টেক্সট করে দিই। স্যার বললেন যে মৌনতা, আই ট্রাস্ট ইউ। মাথায় রাখবেন, প্রায় 250 থেকে 300 জন বাংলাদেশের টপ মোস্ট মানুষ ওখানে থাকবে। দিস ইজ ইয়োর অপরচুনিটি। এই প্রোগ্রামটা যদি ভালো করে করতে পারেন, এটা আপনার জন্য একটা বড় অপরচুনিটি। এর পরে যেটা হয়েছে, ওই প্রোগ্রাম শেষ করার পরে এত গুণীজনেরা সবাই এসে আমাকে মানে এত অ্যাপ্রিসিয়েট করছিল যে আপনার এই জিনিসটা জোস হয়েছে। এবং এক একজন দেখা গেল ওই মগ কেউ কারো বোন ভাই আত্মীয় স্বজন বিভিন্ন জনের জন্য 10টা 15টা পিস এভাবে হচ্ছে হিউজ অর্ডার আসা শুরু করলো। হ্যাঁ, বিভিন্ন জন দিচ্ছে। এবং ওই প্রোগ্রামে তো বিভিন্ন কোম্পানি থেকে এসেছেন, নিজেদের অর্গানাইজেশন বিভিন্ন কোম্পানিতে আছেন। ওই জায়গা থেকে মেইনলি আমার কোম্পানিটা গ্রো করা শুরু করলো, আমাকে আর পিছনে ফিরে তাকাতে হলো না। বিষয়টা হচ্ছে এরকম, যে কোম্পানি প্রতিষ্ঠার আগে ও কাজ পেয়ে গেছে, রাইট। তখন হচ্ছে, এবং কেউ হচ্ছে আমার ডিটেলস জানতেও চাচ্ছে না, আমার কি আছে না আছে কোনো কিছু না। তারপরে আমি কাজ হাতে নিয়ে আমি কাজের টাকা দিয়ে ট্রেড লাইসেন্স বাকি জিনিস সবকিছু রেডি করলাম। তখন পর্যন্ত কিন্তু আমার বাসার একটা রুমেই কাজ হতো। বিউটিফুল। সো বেবি তখন পেটে, হ্যাঁ, এবং কোম্পানিটাও শুরু হচ্ছে। পেটে নিয়ে আমি কাজ করেছি। আমার এমন ইভেন্ট আছে, আমার বাচ্চা পেটে 8 মাস আমি সারা রাত ইভেন্টের সেটে আমি প্রেগন্যান্ট অবস্থায় আমি কাজ করেছি, এরকম হিউজ রেকর্ড আছে। হ্যাঁ, যে আমি বাচ্চা পেটে নিয়েও আমি কাজ করেছি। কি নাম দিলেন আপনার কোম্পানি? আমি নাম দিলাম হচ্ছে H2O ইভেন্ট ম্যানেজমেন্ট। আচ্ছা, এখানে পে অফ লাইনটা দিলাম হচ্ছে অ্যাডিং লাইফ টু ইয়োর ইভেন্ট। একটা রুম থেকে আমার পুরো অফিস নিয়ে ফেললাম। ওয়াও। একটা রুম থেকে আমার 8টা রুমের অফিস হলো। 2 জন আমরা কাজ করতাম, হাজব্যান্ড ওয়াইফ। ও কি জব কন্টিনিউ করলো না ছেড়ে দিল? তারপরে আমি তাকে বললাম যে তুমি জব ছেড়ে দাও, কারণ এই জায়গাটা আমাদের বেড়ে যাচ্ছে। বিউটিফুল, দিস ইজ কল্ড উইমেন রুলস। আমি তাকে বলছি তোমাকে জব ছাড়তেই হবে। সে বলতেছে তুমি কি শিওর? আমি বলছি শিওর। মনো, মানে বুঝো, তুমি বুঝো কি করতেছো। তুমি বললে আমি ছাড়বো, কিন্তু বুঝো বাচ্চা একটা আসতেছে, কি করবা। হি ট্রাস্ট ইউ? হ্যাঁ, অফ কোর্স। ওয়াও। এই জায়গা থেকে সে বারবার বলছিল বুঝো। আমি বলছি আমি বুঝেই বলতেছি, ছাড়ো, কোনো সমস্যা নাই, তুমি চিন্তা করো না, যা আছে কপালে দেখা যাবে। কারণ ওই যে মনে আছে যখন বলেছিলাম যে 20 দিন থাকার কথা বলে এন্ট্রি করেছিলাম একটা বাসায়, জানতাম না তখনও কি হবে, ঠিক সেভাবেই 10 দিনের কাজ নিয়ে ঢুকছিলাম। মাকে বলছিলাম পার্মানেন্ট চাকরি, তখনও জানতাম না কি হবে। ঠিক এইভাবে আমি চ্যালেঞ্জ নিয়েছি, কি হবে পরে দেখা যাবে, আগে ছাড়ো। ঠিক আছে, ছেড়ে দেন আমরা শুরু করলাম নিজের মতো করে, এবং আমাদেরকে আর পিছিয়ে ফিরে তাকাতে হলো না। 2 জন মানুষ থেকে আমরা 12 জন এমপ্লয়ি। আমার এখন মোটামুটি 14 জনের মতো এমপ্লয়ি আমরা, 2 জন বাদে 16 জন ফুল টাইম। এটাতেই সীমাবদ্ধ নয়। তো আমি তখন এটা শুরু করলাম, বেশ ভালো কাজ চলছে, অনেক ভালো কাজ করছি, সবকিছু খুব সুন্দরভাবেই চললো। বেবিটা হয়ে গেল। আমি কিন্তু বেবি যেদিন হয় তার আগের দিনও ইভেন্ট শেষ করে কাজ টাজ করে আমি ভালোই ছিলাম, সুস্থ ছিলাম। হাসপাতালে গেলাম চেকআপ করাবো। গুড লাক, আলহামদুলিল্লাহ। মেয়ে না ছেলে? মেয়ে।
যেহেতু সিজার হয়ে গেল, সিজারিয়ান মাদার আমি, তো খুব বেশি চলাফেরা করতে পারতাম না। আর এটার পরে যেটা হলো, প্রেগনেন্সিতে আমি হিউজ ওয়েট গেইন করে ফেলতে থাকলাম। প্রচুর ওজন বাড়লো, এবং যখন আমার মেয়ের নাম আজমা যখন হয় তখন আমার ওজন 73 কেজি। আর মোটামুটি 2 থেকে 3 মাসের মধ্যে, 3 মাস বোধহয়, 3 মাস 3.5 মাসের মাথায় আমি দেখলাম আমি 90 কেজি হয়ে গেছি। কারণ আমার প্রচুর পোস্টপার্টাম ডিপ্রেশন, যেটাকে বলে পোস্টপার্টাম ডিপ্রেশন, পুরোপুরি ঢুকে গেল। বাচ্চা মানুষ করা, সংসার, ওইদিকে কাজগুলো করতে পারছি না, কারণ এই অবস্থায় তো কাজ করা সম্ভব না। হ্যাঁ, আমি যেতে পারছি না, আরেকজন করছে, আমি পারছি না, হচ্ছে না মন মতো। হ্যাঁ, 2-1টা ক্লায়েন্ট একটু কমপ্লেন করছে, স্বাভাবিক, যেহেতু আমি নাই। আবার আমি না থাকলে কোনো ক্লায়েন্ট কাজ দিতে চাচ্ছে না। এই জিনিসগুলো নিয়ে আমি মেন্টালি খুব মানে একটা ডিপ্রেশনের মধ্যে চলে গেলাম, এবং প্রচুর খেতে থাকতাম, তখন স্ট্রেস ইটিং হতো। হ্যাঁ, খেতে 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 আমি 90 কেজি হয়ে গেলাম। ছবি পোস্ট করলে নিচে লিখতো কোন গুদামে চাল খান, হ্যাঁ, এরকম একটা ব্যাপার, এরকম বিভিন্ন ধরনের। হ্যাঁ, বাস একবার যেটা হলো যে আমি একটা ড্রেস কেনার জন্য একটা শোরুমে যাই, এবং ড্রেস ট্রায়াল করার পরে যখন খোলার সময় আমি ছিঁড়ে ফেলেছিলাম ড্রেসটা, অনেক মোটা ছিল তো, তখন ওইটা বের হয়নি। তো তখন যখন কাউন্টারে ওই ছেঁড়া জিনিসটা নিয়ে স্বাভাবিক খুবই আনইজি ফিল করতেছিলাম, যখন এরকম দেখলো তারা, পাশে দেখলাম 2-1জন হাসতেছে। তো এই যে খারাপ, আমার মনের মধ্যে এই জিনিসটা তখন গেঁথে গেল, এবং কাছের দূরের বিভিন্ন মানুষ বিভিন্নভাবে আমাকে তখন পোক করা শুরু করলো। হ্যাঁ, আমি খুব ডাউন ফিল করলাম, বুঝতে পারলাম যে এই জায়গাটা আসলে আমি নিতে পারতেছি না। মেন্টালি পুরোপুরি একদমই ভ্যানিশ হয়ে গেলাম। এত স্ট্রং মানুষটা আমি হেরে গেলাম পুরোপুরি। মনে হলো আমার দ্বারা জীবনে কিছুই সম্ভব না, জাস্ট গন। হ্যাঁ, তখন ও আমাকে আস্তে 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 কাউন্সিলিং করা শুরু করলো যে পারবা, হবে, তুমি এত কিছু পারছো, আর এইটা পারবা না, এটা কিভাবে হয়, পারবা, দেখো, শুরু করো। এরকম বলতে বলতে আমি একদিন ওর কথাই একজন নিউট্রিশনিস্টের সাথে কথা বলে একটা ডায়েট চার্ট নিচ্ছি, দেখি কি হয়। ডায়েট চার্টটা নিয়ে আমি আসলাম যখন, তারপরে সে আমাকে বললো যে চলো কালকে তোমাকে একটু জিমে নিয়ে যাই, কথা বলি, দেখো। তা আমি বললাম ঠিক আছে, তোমার যাওয়ার দরকার নেই, তুমি থাকো, জিম আমার বাসার পাশেই, তো আমি যেই দেখে আসি কি অবস্থা। জিমে যখন গেলাম, যাওয়ার পরেও মানে কেন যেন আমার কাছে মনে হলো যে কেমন একটা থাকে না, ভ্যালু দিচ্ছে না বা পাত্তা দিচ্ছে না, মানে এরকম একটা যে কি মোটা, এই শরীর নিয়ে আসছে জিম করতে, কি করবে, মানে এরকম একটা থাকে না, খুব আনইজি ফিল হলো। পরের দিন থেকে মোটামুটি আমি ওই যে ডায়েট চার্ট যেটা নিয়েছিলাম, এটা নিয়ে আস্তে 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 আমি শুরু করলাম। তখন ছিলাম 90 কেজি, অ্যারাউন্ড 90 কেজি প্লাস বা 90 কেজি এরকম হবে। শুরু করে 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 যে মানুষ আমি 3 বেলা বোল ভরে ভরে ভাত খেতাম, টু বি ভেরি অনেস্ট, বোল ভরে ভরে ভাত খেতাম। হ্যাঁ, স্ট্রেস থেকে এটা হতো। হ্যাঁ, প্রচুর খাইতাম, খিদা লাগতো, চকলেট, আইসক্রিম, এরকম খাইতাম। স্ট্রেস ইটার যেটাকে বলে, এটা করে খেলে শান্তি লাগতো, তখন মনে হইতো যে কিছু একটা ভাল লাগছে খেতে খেতে। যেটা তারপরে যেটা করলাম, ওই আস্তে 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 দেখলাম আমি 3 মাসে প্রায় 7 কেজি ওজন কমালাম, ওই শুধুমাত্র ডায়েট চার্টটা, ফুডটা কন্ট্রোল করে। হ্যাঁ, তার পাশে যেটা হলো যে তখন আমার একটা বড় প্রজেক্ট চলছিল, এটা হচ্ছে শ্রীলঙ্কান অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, মানে বাংলাদেশের যে শ্রীলঙ্কান কমিউনিটি আছে তাদের যে বিভিন্ন ধরনের ওয়ার্কশপগুলো হয়, প্রোগ্রামগুলো হয়, এটা আমার কোম্পানি দেখতো। তো ওই একজন শ্রীলঙ্কান ছিলেন, উনি ওইখানকার হার্বালিস্ট, বিভিন্ন হার্বস নিয়ে বাংলাদেশে বিভিন্ন জায়গায় ওরা হচ্ছে ওই হার্বসগুলো দেয়। ও আমাকে কাউন্সিলিং করতো, হ্যাঁ, যে মনোটা, ওয়াই নট ইউ ডুইং দিস, ওয়াই নট ইউ ট্রাই দিস। আমি কি হবে, এটা কি খাবো, কি হবে, তুমি পড়ো, তুমি এগুলো নিয়ে পড়ো, বুঝবা কেন খাবা, কি কারণে খাবা। হ্যাঁ, ও বিভিন্ন ধরনের জিনিসপত্র আমাকে দিত। তো ওইগুলো দেখা গেল যে কোন একটা চা দিচ্ছে, আমি একটু খাইতাম, ভাল লাগতো। এভাবে করতে করতে দেখতাম যখন আমি ওই যে একটা হেলদি, একটা ব্যালেন্স, একটা লাইফের মধ্যে যখন আস্তে আস্তে আমি ঢুকলাম, আই ফিল সো বেটার। গ্র্যাজুয়ালি আমার মনে হচ্ছিল যে সামথিং ইজ চেঞ্জিং। ওকে, আমি কিছুটা বুঝতে পারছি, ওর ব্রেন তো কাজ করতেছে, যে রাইট, এখানে কাজ করতেছে, মানে এটা তো বিজনেস। হ্যাঁ, ইটস আ গ্রেট বিজনেস, বিজনেস, সামথিং ইজ চেঞ্জিং। ঠিক আছে, আমাকে এটা আমার ভাল লাগছে। দেন আমি যেটা করলাম, ওই 3 মাস পরে ওর কথা অনুযায়ী আমি তখন জিমে জয়েন করলাম। আর ও তখন হচ্ছে বিভিন্ন হার্বস, বিভিন্ন জিনিস যেগুলো নিয়ে আসতো, ওইগুলো আমি তোর বিভিন্ন কাজ করতাম, ওর প্রজেক্টগুলো করতাম। তখন আমি ওর কাছে বাজেট কমায় রাখতাম, টাকা কম নিতাম। হ্যাঁ, আর ও আমাকে বিনিময়ে এভাবে জিনিসগুলো দিত। দিয়ে আমি হিউজ জিনিস ওর কাছ থেকে, ওই যে একটা শেখার আগ্রহ বললাম, জানার আগ্রহটা খুব ছিল। আমি শুধু ওর কাছ থেকে জানতে চাইতাম, এটা কি ওইটাকে অ্যানালাইসিস করতাম, দেখতাম, পড়তাম, বিভিন্ন পোর্টালে ঢুকতাম, ফুড, এই সেই বিভিন্ন বিষয় নিয়ে, এক্সারসাইজ, ডায়েট নিয়ে করতে করতে আমি লাস্টলি 7 মাসে আমি প্রায় 40 কেজি ওজন কমাই। আমি 90 কেজি থেকে 50 কেজিতে আসি। ঠিক আছে,
দ্যাট ওয়াজ দ্য লাস্ট পার্ট অফ মাই লাইফ। যে মানুষগুলো, আমি একদিন ফটোগ্রাফার একজনকে ফোন করে বলছিলাম যে এরকম একটা আমি গাউন পরে আমার মেয়েটার সাথে ছবি তুলবো, বলে কি যে আগে ওই গাউনের মতো শুকায় দেখান তারপরে ছবি তুলে না ফাপ, বইলা ফোন রেখে দিছে। এতটা অপমানিত হয়েছিলাম আমি ঠিক সেই গাউনের লেভেলে আমাকে নিয়ে আসছি। তাহলে কি করা যায়? তো বলতেছে যে আমি যেখান থেকে করেছি, আমি যেখান থেকে আমার স্টাডি করেছি, তুমি ওখানে অ্যাপ্লাই করে দেখো হয় কিনা। কোথায় এটা? হ্যাঁ, এটা হচ্ছে সেন্টার অফ এক্সেলেন্স ইউকে। ওরা হচ্ছে মেইনলি হার্বালিজম নিয়ে, হার্বাল নিয়ে, বিভিন্ন ধরনের ইয়ে নিয়ে ওইখানে হচ্ছে। আপনি গিয়েছিলেন ওখানে? না, আমি ওখানে যাইনি, আমি এটা পুরোটাই হচ্ছে অনলাইনে করেছি। ওকে, কয় মাসের কোর্স ছিল এটা? পুরো আমি 2 বছর। এটা কি সার্টিফাইড আপনি? সার্টিফাইড। ওকে, সো এটা সার্টিফাই হওয়ার পরে কি আপনি হার্বালের কোম্পানিটা এস্টাবলিশ করলেন না তার আগে? জি, আমি আগে পড়েছি এই 2 বছর। এটা তো আমি বলছি 2019, 18-19 এর কথা বলছি। হ্যাঁ, 18তে আমি ওর কাছ থেকে শিখলাম এবং 19 আর 20 2 বছর আমি টানা পড়লাম। পড়ার পরে যেটা হলো যে আমি এগুলো শিখলাম প্রচুর ইয়ে করে। আমি তখন পর্যন্ত পরীক্ষা দেওয়ার সাহস পাইনি, যদি ফেল মারি। হ্যাঁ, ঠিক আছে। শেখার পরে আমি ওখানে পরীক্ষা দিলাম। আমি টোটাল হচ্ছে 5টা ডিপ্লোমা করি। হ্যাঁ, টোটাল 5টা ডিপ্লোমা করেছি এই হার্বালের উপরে। সোপ মেকিং এর উপর আলাদা করেছি, অর্গানিক প্রোডাক্ট মেকিং বিজনেসের উপর করেছি, হলিস্টিক হার্বাল প্রোডাক্ট মেকিং বিজনেস সেটা করেছি, মাস্টার অ্যাডভান্স আয়ুর্বেদিক নিয়ে পড়েছি এবং আয়ুর্বেদিক হার্বালিজম। টোটাল 5টা আমি কোর্স ওখান থেকে কমপ্লিট করেছি এবং 4টা কোর্সে আমার হচ্ছে ডিস্টিংশন মার্ক, মানে 95% মার্ক পেয়েছি বাংলাদেশের মতো জায়গা থেকে। ওইখান থেকে অনলাইনে এটা কমপ্লিট করেছি। ওকে, সো ইউ হ্যাভ দ্য সার্টিফিকেট? ইয়েস, সার্টিফিকেট আছে এবং আমাদের যে ওয়েবসাইট আছে www.h2obeautystudio.com, সেখানে গেলে অ্যাবাউট আসে গেলে আপনি আমার কোর্সের সার্টিফিকেট গুলো পেয়ে যাবেন। ঠিক আছে, সেই সার্টিফিকেট গুলো ওখানে আছে। দেন ইউ স্টার্টেড দ্য কোম্পানি? দেন আমি হচ্ছে আমার এই কোম্পানিটা শুরু করলাম, বিকজ আমার তখন মনে হলো H2O ফিটনেস এন্ড বিউটি স্টুডিও। ওকে, H2O কে সাথে রেখেছেন আপনি? H2O কে সাথে রেখেছি কারণ ওটা তো আমার স্টার্টিং। ওইখান থেকে আমি শুরু করলাম আমার হার্বালিজম নিয়ে কাজ করা। আমি বিভিন্ন ধরনের হার্বস বিভিন্ন দেশ থেকে নিয়ে আসছি। হার্বাল থেরাপির উপরে আমি কাজ করছি। হার্বাল থেরাপি নিয়ে সুস্থতার জন্য, ভালো থাকার জন্য, ভালোভাবে বাঁচার জন্য যে জিনিসগুলো মানুষকে সুস্থ রাখতে সাহায্য করবে সেগুলো নিয়ে কাজ করছি। নাও ক্যান ইউ ফিল, ও যখন শুরু করেছিল ওর লাইফের গল্পটা বলা, একেবারে ছোটবেলায় বাবা মারা যাওয়ার পরে ডিম ভাজি হতো বাসায়, ওদের পাতে আসতো কিন্তু মা খেত না। মার ব্লাউজ ছিঁড়ে যাচ্ছে, মা সেই ছেঁড়া ব্লাউজটাই পরছে। ঈদের দিন আত্মীয়ের বাসা থেকে জামা এসছে, সেই জামাটা ব্যবহৃত জামা, সেটা কেটে ওকে পরতে হচ্ছে। অ্যান্ড গল্পটা কোথায় দাঁড়িয়ে আছে? 2টো কোম্পানির ওনার সে। বিউটিফুল। আমি যদি অ্যাসেট ভ্যালুটা একটু জিজ্ঞেস করি, এই 2টো কোম্পানির অ্যাসেট ভ্যালুটা কি আমাকে একটু বলা যাবে? অ্যাটলিস্ট কোটি টাকার উপরে তো হবেই। এটা প্রোডাক্ট কেমন সেল হয়? হিউজ। এখানে আসলে আমি ফিগারটা বলাটা ইজ ভেরি টাফ টু ডেসক্রাইব, বাট আপনি যদি আমার পেজে যান, ফেসবুকে আমার প্রায় 2 লক্ষের কাছাকাছি ফলোয়ার আছে আমার ওই টোটাল পেজটাতে। আপনি গেলে না ওখানে বিভিন্ন আপনার ভালো লাগবে মানুষের পরিবর্তন দেখে। পেজটার নাম বলে দেন তো একটু। H2O ফিটনেস এন্ড বিউটি স্টুডিও। H2O ফিটনেস অ্যান্ড বিউটি স্টুডিও, এটা পেজ, এটা ফেসবুকের একটা পেজ। এখানে গেলে আপনি দেখবেন মানুষের বিভিন্ন ধরনের সমস্যা, হ্যাঁ, স্কিনে এই যে এখনকার সময় বিভিন্ন ধরনের কেমিক্যাল বেস, হার্মফুল কেমিক্যাল ইউজ করে স্কিন বার্ন করে ফেলছে। কারো দেখা যাচ্ছে যে স্কিনে রগ দেখা যাচ্ছে, পাতলা হয়ে গেছে স্কিন, কারো স্কিনে বিভিন্ন ধরনের প্রবলেম, কারো ওয়েট বেড়ে গেছে, ওয়েটটাকে কিভাবে কন্ট্রোল করবে, এগুলো নিয়ে যে একটা হার্বাল একটা থেরাপি, একদম ন্যাচারাল প্রকৃতি, কারণ প্রকৃতিকে তো আপনি আসলে অবজ্ঞা করতে পারবেন না। মূলত ইভেন্টটা কি হলো? ইভেন্টটা কি চলতেছে? ইভেন্ট চলছে, ইভেন্টের মতো চলছে এবং পাশাপাশি আমি এটাকে এস্টাবলিশ, এটাকে করেছি আমি মানুষের ওয়েলনেসের জন্য। ওই যে বললাম বাবা ভালোবাসতেন সেবা করতে, তো এটা হচ্ছে আমার সেবা করার জায়গা। সো ইউ হ্যাভ 2 রেজিস্টার্ড কোম্পানি, লাইক ইভেন্ট ম্যানেজটাও রেজিস্টার্ড করা হয়েছে, ওটাও রেজিস্টার্ড। কি মনে হয় এই 32 বছরের জীবনে এত বাঁক দেখেছেন, এত চড়াই উতরাই, আজকে এত সুন্দর একটা জায়গাতে আছেন যেটা অনেক মানুষের ক্ষেত্রে উদাহরণ হওয়ার মতো, একেবারে প্রত্যন্ত অঞ্চলে জন্মগ্রহণ করা, বাবা চেয়ারম্যান ছিলেন, সৎ লোক ছিলেন, এবং বাবার মারা যাওয়ার পরে ক্লাস 4-এ তখন পড়েন আপনি, ছোট্ট একটা মানুষ, শহরে আসা, শহর থেকে আবার গ্রামে যাওয়া, আবার ঢাকা শহরে আসা, এই যে এতগুলো বিপদ জীবনে এসছে, বিপদ না বলি, যদি বলি যে বিভিন্ন রকমের কমপ্লেক্সিটি, এগুলো আমার কাছে তো মনে হচ্ছে আপনার জন্য আশীর্বাদ। কারণ এই যদি আপনি ফ্যাক্টর কথা যদি বলি, ফ্যাক্টটা যদি না হতেন তাহলে তো এই কোম্পানিটার জন্ম হতো না। আবার যদি বলি আপনার জীবনে যদি দারিদ্রতা না থাকতো, আপনি অনার্সে পড়া অবস্থায় তো আপনি ওখানে গিয়ে চাকরি নিতেন না, চাকরি না নিলে এতগুলো ব্র্যান্ডের সঙ্গে আপনার যুক্ত হওয়া হতো না। কি বলবেন আসলে?
হে দারিদ্র তুমি মোরে করেছো মহান, তুমি মোরে দানি আছো, খ্রিস্টের সম্মান, কবি নজরুলের খুব বিখ্যাত কবিতার 2 লাইন বলেন। আমার কাছে যেটা মনে হয় যে আসলে মানুষের জীবনে যে মানে থাকে না যে না পাওয়া, এটা একটা ব্লেসিং। আমরা অনেক সময় আক্ষেপ করি, হ্যাঁ, জীবনে আক্ষেপ করতে নাই। একটা শুধুমাত্র উপদেশ যদি আমি বলি কাউকে দিব, অল্পতে সন্তুষ্ট থাকা, এর থেকে ভালো কিছু আর হয় না। আপনার ডিমান্ড যত অল্প থাকবে না, আপনি তত ভালো থাকবেন। এক্সপেকটেশনটা অনেক বড় হওয়া যাবে না, আপনার লক্ষ্যটা শুধুমাত্র ঠিক থাকতে হবে যে আমি ওই জায়গাটায় এম করতে চাই। হ্যাঁ, দ্যাটস ইট, আর কিছু লাগে না। একটা লক্ষ্য থাকতে হবে প্রত্যেকটা মানুষের জীবনে। এইম ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি গল্পটা শুনতে বসেছিলাম, আমি সাধারণত গল্প রেকর্ড করি আমার এরকম মুডেই। আমার গল্প রেকর্ডের সিক্রেটটা আমি আমার দর্শকদের আজকে বলে দিচ্ছি। আমি যখন গল্প শুনি কারো কাছ থেকে, তখন আইদার আমি মোবাইলে ব্যস্ত থাকি, অথবা আমি মেন্টালি খুব বেশি পাজল অবস্থায় থাকি, অথবা আমি খুব উইক অবস্থায় থাকি, টায়ার্ড অবস্থায় থাকি, এবং এটা আমি ইচ্ছা করেই করি। কারণ আমার এই অবস্থাগুলো যারা আমার দর্শকরা দেখবেন তাদের খুব কমন অবস্থা, তাদের লাইফ নিয়ে হয়তো তারা পাজল আছেন, এই মোবাইলে স্ক্রল করছেন, এটা করছেন। এবং এই গল্প শুনতে শুনতে আমাকে যদি আমার ওই টায়ার্ডনেসটা কেউ ভুলিয়ে দিতে পারে, আমি নিশ্চিতভাবেই জানি আমার দর্শকও সেটাই ফিল করবে। সো মৌনতা আমাকে 2.5 থেকে 3 ঘন্টা, আপনারা অতটা পাবেন না, অল্প সময়ই পাবেন, 2.5 থেকে 3 ঘন্টা একটা জার্নির মধ্যে রেখেছিল। যে জার্নিটা হচ্ছে গ্রামে জন্ম নেয়া সহজ সরল একটা কিশোরী, সে কি অসাধারণ হতে পারে এবং সে অনেকের জন্য অনন্য হতে পারে, উদাহরণ হতে পারে, সেই গল্প। আমি অনেক ধন্যবাদ জানাই, আমার খুব ভালো লেগেছে। এবং আমি বিশ্বাস করি আমার যারা দর্শক আছেন ব্র্যান্ডিং বাংলাদেশের, তারা অনেক বেশি ইন্সপায়ার হবে আপনার কাছ থেকে। অনেক দোয়া থাকলো, এটা কোটি টাকার না, এটা 100 কোটি টাকার কোম্পানি হোক এক সময়। ঠিক আছে, ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য। কারণ জীবনে না সব জায়গায় সব গল্প আসলে তুলে ধরতে ভালো লাগে না, বাট দিস ইজ দ্য প্লেস যেখানে আমার মনে হলো যে না, এই জায়গাটা এসে আমি বলতে চাই। ইউ ফিল গুড, রাইট? ইয়েস, আই ফিল সো গুড। আমি রেগুলার বেসিসে কিন্তু আপনার প্রোগ্রামগুলো ফলো করি। থ্যাংক ইউ মৌনতা, ভালো থাকবেন এবং আমি আপনার জন্য অন্তর থেকে দোয়া করি আপনার প্রতিষ্ঠান সামনে দিকে এগিয়ে যায়। ধন্যবাদ দর্শক, আজকের এপিসোড নিয়ে দেখা হবে। ধন্যবাদ জানাই ইউনিগাসকে আমাদেরকে এত সুন্দর একটা অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করবার জন্য।